তো ম্যাম স্ত্রী রোগ নিয়ে আজকে কথা হবে। 98 সালে ইন্ডিয়ান মেনোপজ সোসাইটি তৈরি করি অল ওভার ইন্ডিয়া। এই স্ত্রী রোগ পুরুষ গাইনোকোলজিস্টরা কতটা বোঝে? ডাক্তার না থাকায় পুরুষ ডাক্তারের কাছে যায়নি এবং রোগে মারা গেছে। আর ম্যাম দাইমারা কাদের থেকে ডাক্তারি শিখেছে? তোমার কাউকে কিছুই করতে হবে না, জন্তুরা কি করে ডেলিভারি করে। ট্রেনে ডেলিভারি নর্মাল ডেলিভারি হয়ে গেল, প্লেনে যেতে যেতে নর্মাল ডেলিভারি হয়ে গেল। কিন্তু আমাদের কি করতে হবে, বাচ্চারা যাতে বেরিয়ে পড়ে না যায়। অনেকে বলে যে ডাক্তারবাবুদের তো অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারি করলে রোজগার চলে যাবে। আপনার কিন্তু সাহস হবে না ঢুকে কিছু করার। ম্যাম এখন তো লোকে কনসিভ করার পরেই ওষুধের দোকান থেকে প্রেগনেন্সি কিট নিয়ে আসে। বলে বলে হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। এবং আজকে ইনজেকশন পডকাস্টের একটি বিশেষ পর্ব। এবং কেন এটি বিশেষ পর্ব? আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর রত্নাবলী চক্রবর্তী। ওনার সাথে আমরা বিভিন্ন রকম স্ত্রীরোগ নিয়ে আলোচনা করেছি, সেখানে প্রেগনেন্সি, মেনস্ট্রুয়াল প্রবলেমস, মেনোপজ, অনেকক্ষণ এই আলোচনাটা বেশ দীর্ঘক্ষণের হয়েছে আমাদের। আর এখন আপনাদের তো বড়, যদিও আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেন, তবুও অত বড় একটা কনভারসেশন দেখার অভ্যাস আছে কিনা সেটা নিয়ে আমরা খুব একটা কনফিডেন্ট নই। আমরা অলমোস্ট 2 ঘন্টা কথা বলেছি রত্নাবলী ম্যামের সাথে। তাই আমরা ঠিক করলাম যে এই পর্বটি আমরা 2টো ভাগে আপনাদের কাছে নিয়ে আসব। তারই প্রথম ভাগ আজকে আপনাদের জন্য, ডক্টর রত্নাবলী চক্রবর্তী। আর আমাদের এই ইনজেকশনের বয়স মোটামুটি 9 মাস হয়ে গেছে। লেবার পেন নিয়ে আমরা শুরু করেছি, 9 মাস বয়স হয়েছে। তো এবার ডেলিভারি টাইম তো এসেই গেছে। তো এই ডেলিভারি করার জন্য খুব বিখ্যাত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ গাইনোকোলজিস্ট ম্যামকে নিয়ে এসেছি, ডক্টর রত্নাবলী চক্রবর্তী। নমস্কার ম্যাম। নমস্কার। নমস্কার ম্যাম। ম্যাম, প্রথম প্রশ্ন আপনার কাছে, এই যে ডাক্তার বাবু শব্দটা একটা পুংলিঙ্গ, এটার কোনো স্ত্রীলিঙ্গ নেই বাংলা অভিধানে। এখন অনেকেই বলবে ডাক্তার ম্যাম বলবে, ডাক্তার দিদি বলবে, তো ডাক্তার বাবু স্ত্রীলিঙ্গ কি হবে ম্যাম বাংলায়? খুব চিন্তায় ফেলে দিলে, কারণ সত্যি নেই। সত্যি নেই। কিন্তু দেখো, আমাদের এখানে মেয়েরা ডাক্তার হচ্ছে অনেক পরে, তো সেই কাদম্বিনী গাঙ্গুলির সময় থেকে, তার আগে তো ছিল না। আর সেই জন্য ডাক্তার দিদি আমাদের অনেকে বলে ডাকেন, ডাক্তার ম্যাডাম তো বলেনি, যেটা একটা ইংরেজি প্রতিশব্দ। কিন্তু ডাক্তার দিদি হ্যাঁ বলে ডাকে, আপত্তি করিনি কখনো। কিন্তু তুমি আমার যখন ভাবালেই, তখন যারা দর্শক আছেন অনেকেই ভালো ভালো শব্দ চয়ন করতে পারেন, তারা যদি একটা প্লিজ নাম একটা দিতে পারেন আমাদের। তো সমস্ত কবি, সাহিত্যিক, আনন্দবাজার সবাইকে বলবো যে আপনারা ডাক্তার বাবু শব্দটার একটা স্ত্রীলিঙ্গ বাংলা অভিধানে অ্যাড করুন। এটা খুব খুব আমরা ঠিক সময় এটা নিয়ে আলোচনা করছি। তো ম্যাম, স্ত্রী রোগ নিয়ে আজকে কথা হবে। এই স্ত্রী রোগ পুরুষ গাইনোকোলজিস্টরা কতটা বোঝে? পড়াশোনা করতে হয় তো ডেফিনেটলি, এবং পড়াশোনা করে বোঝা, তারপরে হাতে কলমে ইন্টার্নশিপ, হাউসস্টাফশিপ করা, যারা পোস্ট গ্র্যাজুয়েট করেন করা, তারপরে যখন ধরো সার্জারি অংশটা আসে, সেটা তো একই ব্যাপার, শিখে নিলে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় মহিলারা হয়তো সংকোচ বোধ করেন, বলতে পারেন না, বা আগেকার দিনে ধরো মহিলা ডাক্তার না থাকায় পুরুষ ডাক্তারের কাছে যায়নি এবং রোগে মারা গেছে, এরকম অনেক গল্প আছে। ডেলিভারি হতে গিয়ে মারা গেল, কারণ তখন পুরুষ হয়তো সাহেব ডাক্তার বা লোকাল ডাক্তারও ছিলেন। তো এইসব অনেক গল্প উপন্যাসে দেখবে, বিশেষ করে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে পাবেন। একটা সংকোচ ব্যাপার তো থাকেই, কিন্তু এখন মহিলারা অনেক এগিয়ে এসেছেন। তারা জানেন আমার ভালোর জন্য যদি ইনি ক্যান্সার স্পেশালিস্ট, ইনি ল্যাপারোস্কোপি স্পেশালিস্ট, পুরুষ হোক নারী হোক, গেলে আমার উপকার হবে, তখন যান। আর ম্যাম, দাইমারা কাদের থেকে ডাক্তারি শিখেছি? উফ, কোথায় ডাক্তার কোথায় দাইমা। আগে আপনি যে সময় তো না, আমরা শুনেছি, দাইমার কথা শুনেছি বলে বলবো না। এখনো কিন্তু সুদূর গ্রামাঞ্চলে এই প্রথা রয়েছে, এবং আমরা হেলথ ক্যাম্প করতে চাই আমাদের দিক থেকে, সুন্দরবনের একদম ভিতর দিকে বা কোথাও, সেখানে তো ডাক্তার নেই। তো সেখানে কে ডেলিভারি করবে? ডেলিভারিতে তো একটা কাউকে সাহায্য করতে হয়, পাশে থাকতে হয়। সেই ক্ষেত্রে দাইমাই হচ্ছেন একমাত্র উত্তর। এবং এনারা, আমরা যেটা বলি পুরুষানুক্রমে, জেনারেশন আফটার জেনারেশন এই নলেজটা বাড়ির থেকে পান, যে একটা ডেলিভারির সময় কিভাবে বুঝতে হয় যে এটা ডেলিভারিটা মাথার দিক দিয়ে হচ্ছে না পায়ের দিক দিয়ে হচ্ছে, এটা করা সম্ভব কি সম্ভব না,
আমি বলবো না খুব সায়েন্টিফিক, কিন্তু এক্সপিরিয়েন্সের তো একটা হিউজ মূল্য আছে না, সেই জন্য ওনারা করতে পারেন। আবার অনেক সময় আটকেও যান, ভাবছেন আমি করে দেবো, কেন পারবো না, করে আটকে গেলেন, সন্তানটি বাচ্চাটি হয়তো মারা গেল, শিশুটি বা মাও হয়তো মারা গেল, যার জন্য এখন আমরা বারবার করে বলি যে তোমাদের কাছে প্রাইমারি হেলথ সেন্টারে যেতে হবে, বা যে অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন তারা বুঝিয়ে দেন যে কতক্ষণ অবধি তুমি বাড়িতে থাকতে পারো, কখন তুমি প্রাইমারি হেলথ সেন্টারে যাবে, বা কখন তুমি দেখবে হয়তো খুব ব্লিডিং হচ্ছে, প্রাইমারি হেলথ সেন্টারে গিয়ে তো লাভ নেই, তুমি ডিস্ট্রিক্ট হসপিটালে যাবে, এগুলো শিখিয়ে দেওয়া হয়। তো দাইমা নামটা হয়তো তুমি অনেক পুরাতন বলছো, কিন্তু এখনও এই সাহায্য গ্রামাঞ্চলে দিয়ে থাকেন সকলে। এখন দাইমাদের কথা কি শোনা যায়? রিসেন্টলি শুনলাম আমার এক কলিগের থেকে, সে ভীষণ মজার গল্প। মুর্শিদাবাদের একটা গ্রামে আর কি, সেখানে ওই প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার রয়েছে, ডেলিভারি হয় কিন্তু সিজেরিয়ান হয় না। তো ওখানে আমার একজন কলিগ ছিলেন, উনি বললেন জানেন দিদি, একটা মেয়েকে নিয়ে আসলো, বাড়ি শুদ্ধ লোক অনেক মিলে, সঙ্গে দাইমা। তো তারা এসে, আমি দেখছি যে তার সিজার ছাড়া হবে না, আমরা বললাম এখানে রেখো না, নিয়ে চলে যাও। হুঙ্কার দিয়ে উঠলেন তার বাড়ির লোক যে আমাদের দাইমা যতক্ষণ না বলবেন ততক্ষণ নিয়ে যাওয়া চলবে না। মানে দাইমার উপর এতটাই বিশ্বাস। সেই দাইমা শুদ্ধ ওনারা এসছেন হেলথ সেন্টারে, এবং ডেলিভারি রুমে দাইমা ঢুকলেন, ডাক্তারটি যিনি ছিলেন উনি পুরুষ মানুষ, ওনাকে বার করে দেওয়া হলো, বলে আমরা যতক্ষণ না অ্যালাউ করবো আপনি ঢুকবেন না। এবং যখন আপনি একটা গ্রামে কাজ করছেন, একা ডিউটি দিচ্ছেন, এবং একটা মানে গ্রামের অনেকগুলো লোক চলে এসেছে, আপনার কিন্তু সাহস হবে না ঢুকে কিছু করার। তো ও বাইরে ওয়েট করছে, ভিতরে চলছে, দাইমা মাঝে মাঝে বাইরে আসছেন, বলছেন হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, দাঁড়াও, এই করতে তার তো আশঙ্কায় ওর মানে প্রাণ হয়ে যাচ্ছে যে এখানেই না মারা যায় মেয়েটি। করে এরকম অনেকক্ষণ চলার পরে দাইমা বলল যাও ডাক্তার দেখো গিয়ে, হবে না। ও তো আগেই বলেছে হবে না। তখন ও গিয়ে যা বলল, তারপরে সেই পেশেন্টকে নিয়ে গেল। দাইমাদের এখনও যারা বংশানুক্রমিক বাড়িতে দাইমা, তার উপরে বিশ্বাস অগাধ। সুতরাং একজন অনাত্মীয় ডাক্তারের থেকে এরা একদম আত্মীয়ভাবে সঙ্গে থাকেন। আমার মনে হয় এই দাইমাদের ভালো করে যদি ট্রেনিং করে দেওয়া যায় যে কোন সময়টাতে তারা ছেড়ে দেবেন কেসটা, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হবে না। যেরকম আশা কর্মী রয়েছে, একদম আশা তো কর্মী, তাদের মতো যদি দাইমাদেরকে মানে মেডিকেল ট্রেনিং দেওয়া যায়, একদম এই রিস্ক ফ্যাক্টরগুলো বুঝিয়ে দিতে পারলে যে এই অবধি তুমি করো, তাতে কিন্তু 70% হয়ে যাবে, সমস্যা মানে অনেকটাই কমে যাবে। এবং বিপদে আপদে যেখানে হয়তো স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটাল অনেকটা দূরে গ্রামে 100 কিলোমিটার 50 কিলোমিটার, তো সেক্ষেত্রে একটা প্রাইমারি সাপোর্ট তারা দিতে পারবেন এবং এডুকেটেড ভাবে। একদম। আচ্ছা ম্যাম, একটা জিনিস আমরা খুব শুনতে পাই যে ট্রেনে ডেলিভারি, নর্মাল ডেলিভারি হয়ে গেল, প্লেনে যেতে যেতে নর্মাল ডেলিভারি হয়ে গেল। তো এই যে ব্যাপারটা আছে, ধরুন এরকম যদি কোনো সিচুয়েশান আসে যে সেখানে কোনো মেডিকেল পার্সোনেল নেই, যারা আছে সবাই নন মেডিকেল, তো এইরকম সিচুয়েশানে পড়লে তারা বাঁচবে কী করে, মানে ইমার্জেন্সিটা হ্যান্ডেল করবে কী করে? এখানে একটু বিস্তারিত বলি। নর্মাল ডেলিভারি কথাতেই লুকিয়ে আছে সব জিনিসটা নর্মালি হবে, তোমায় কাউকে কিছুই করতে হবে না। জন্তুরা কি করে ডেলিভারি করে? তাদের ডেলিভারি হয়ে যায় যে কর্ড, আম্বিলিক্যাল কর্ড, যেটা দিয়ে মায়ের সঙ্গে সন্তানের প্লাসেন্টার যোগাযোগ থাকে, জন্তুরাই ওটা নখ দিয়ে দাঁত দিয়ে কেটে ফেলে। তো মানুষের ক্ষেত্রে সেটা পাশে একজন কেউ থাকলে সেই কর্ডটাতে হয়তো সুতো দিয়ে বেঁধে কেটে দুজনকে সেপারেট করে দিল, প্লাসেন্টা বেরিয়ে গেল, এইটাই তো নর্মাল ডেলিভারি, কিছু করতে হয় না। আমরা যেটা করি মানে যে ডেলিভারি সিজেরিয়ান নয় সেটা কিন্তু নর্মাল বলছি না, সেটা হচ্ছে অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি, অর্থাৎ নিজে দিয়ে বেরোবে কিন্তু আমার অ্যাসিস্ট করতে হচ্ছে। অর্থাৎ আমি বাচ্চাটাকে একটু টেনে বার করে দিচ্ছি, একটু ব্লিডিং হলে সেটাকে চেক করছি, তারপরে কর্ডকে কাটছি ইত্যাদি। তো সবগুলো তো এটা লাগে না। যার একটা গাড়িতে যেতে মানে ট্রেনে যেতে যেতে বা প্লেনে যেতে যেতে পেন উঠে গেছে এবং বেরিয়ে আসছে বাচ্চা, তুমি জানবে সেটা নর্মালি বেরিয়ে যাবে। আমরা এটাকে অ্যাসিস্ট করার চেষ্টা করার সেরকম কোনো দরকার নেই, কিন্তু আমাদের কি করতে হবে, বাচ্চাটা যাতে বেরিয়ে পড়ে না যায়। সুতরাং একটা পরিষ্কার কাপড় জোগাড় করে সেটা বাচ্চাটাকে বেরোলেই মুড়ে নিতে হবে, একটু পরিষ্কার সুতোর জোগাড় করতে হবে যাতে করে প্লাসেন্টার থেকে ব্লাড মানে
কি হয় যখন বাচ্চাটা বেরিয়ে গেছে তখনও তো সার্কুলেশনটা খানিকক্ষণ থাকে, তো সেইটা সুতো দিয়ে বেঁধে দেওয়া। আগেকার দিনে তো যা কিছু দিয়ে হোক কেটে দিত, সেটা যেন না হয় খুব চট করে কি করা যায়, কোনো কাঁচি বা তোমার কি বলে ব্লেড কিছু থাকলে একটা দেশলাই জেলে সেটাকে খানিকক্ষণ ধরলেই সেটা তো মোটামুটি ব্যাকটেরিয়াগুলো স্টেরাইল হয়ে যায়, সেটা দিয়ে কেটে দিলাম। বেবিকে সেপারেট করে ভালো করে কাপড়ে মুড়ে রাখলাম তখনকার মতন, যাতে করে সেটার একটা টেম্পারেচার হট করে একটা চেঞ্জ হয়। তো আর মা যে রয়েছেন তার প্লাসেন্টাটা বেরোবে, তো যে কিছু জানে না তার তো আর প্লাসেন্টা নিয়ে টানাটানি করার গল্প নেই, সে চুপ করে বসবে। প্লাসেন্টা বেরিয়ে গেলে সেপারেট করে দিল মাকে। কিছু কিছু মানুষ হয়তো বই পড়ে অনেকটা শেখেন, আমি টান দিয়ে প্লাসেন্টাটা বার করে দিই, আমি একটু ম্যাসাজ করি, এইসব করতে গেলে কিন্তু বিপদ। আর নেচারে যাকে একটা ট্রেনে যেতে যেতে নেচার তার ব্যথা তুলে বেবি বার করে দিচ্ছে, তার মানে জানি নেচার বাকি কাজটাও করবে, আমায় খালি প্রোটেকশানগুলো দেওয়া কাজ। সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। মানে যুগান্ত ধরে বা এখনও জন্তুদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়, বা যারা জঙ্গলে থাকেন আদিবাসীরা তাদের কিভাবে হয়। যেটা কমপ্লিকেটেড সেটা কমপ্লিকেটেড, সেটা কেউই তোমরা কিছু করতে পারবে না, তখন তো একটা কোনো মেডিকেল হেল্প নিতেই হবে। তখন চেন টেনে গাড়ি থামিয়ে নিয়ার বাই জায়গায় জানিয়ে, আজকাল তো খুব ভালো হয়েছে তুমি ফোন করে গার্ডকে বলতে পারছো, সেটা একটা কিছু ব্যবস্থা হবে। ম্যাম অসাধারণ অ্যাডভাইস দিলেন, এই অ্যাডভাইসটা আশা করি আপনাদের কাজে আসবে। তার মানে এই নয় যে আপনারা ভাবলেন যে দাঁড়ান আমি ওয়েট করি, হসপিটালে যেতে হবে না। ম্যাম বলে দিয়েছেন যখন এত সহজ ব্যাপারটা, ট্রেনে ঘুরে বেড়াচ্ছি, কোনো একদিন নেচার এটা করে দেবে, ফলে আমি অ্যাসিস্ট করলেই হবে, একদমই নয়। এটা এমার্জেন্সি, যদি বিপদে পড়ে যান আর কোনো রাস্তা নেই তখনই কিন্তু ম্যাম এটা বললেন। তো কেউ কিন্তু নিজে ডাক্তারি করতে যাবেন না যে ঠিক আছে আমার বাচ্চা ডেলিভারি আমার হাতেই হবে, মানে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। এতগুলো ট্রেনের টিকিট কেটে রেখে দিয়েছেন, পুরো প্রেগন্যান্সি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভারতবর্ষ। একটা বেশ গল্প হবে জন্মটা। 3 Idiots সিনেমার পরে কিন্তু এই গল্প আমরা অনেকগুলো শুনেছিলাম। ওখানে যেমন সেই তোমার ভিডিও কল করে দেখিয়ে ডেলিভারি করছিল, এসবগুলো কিন্তু গল্প সিনেমায় হয়, ওরকম নয় কিন্তু গল্পটা। যার ওইভাবে আটকে গেছে তাকে কিন্তু হসপিটালে নিতেই হবে। আর ম্যাম একটা কথা, এখন একটা ডিবেট, বহুল প্রচলিত ডিবেট এই মুহূর্তের, যে সিজারিয়ান ডেলিভারি এবং নর্মাল ডেলিভারি, এবং ম্যাক্সিমাম এখন এই সময় আমাদের প্রজন্মের ম্যাক্সিমাম ডেলিভারি হয় সিজারিয়ান ডেলিভারি। এবার এক্ষেত্রে অনেকে বলে যে ডাক্তারবাবুদের তো অ্যাকচুয়ালি নর্মাল ডেলিভারি করলে রোজগার চলে যাবে, সেই কারণে ওনারা জোর করে পুশ করেন হচ্ছে সিজারিয়ান ডেলিভারি। তো এইটা একটুখানি এক্সপ্লেন করুন। ওহ, তুমি এই প্রশ্নটা করে আমাকে খুব একটা শান্তির জায়গা দিলে, এটা বলে ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি, আমি ভারতবর্ষই ধরছি, ভারতবর্ষের পপুলেশন যদি দেখো 70-75% গ্রামাঞ্চলে যার কোনো মেডিকেল হেল্প নেই, তাদের কিন্তু মেজরিটি ভেজাইনাল ডেলিভারি হয়। শহরে কতটুকু মানুষ থাকে? তো শহরের মানুষদের কিন্তু ডিউ টু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখন বা সোশিও কালচারাল একটা যে চেঞ্জ এসছে, তার ফলে আমাদের তো মিউটেশন হয় বডিতে, যেরকম সেরকম আমাদের মানে কি বলবো, চারিত্রিকও কিছু কিছু পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়। তো তার ফলে এখন আমরা যে জিনিসটা দেখছি গত ধরো 30-35-40 বছর ধরে, সেখানে এই ব্যাপারটাই দাঁড়াচ্ছে যে নর্মাল ডেলিভারি, যেটা তোমাকে এক্ষুনি বললাম, কিছু করতে হবে না, বেবি বেরোবে, যেটা তোমার অ্যানিমাল কিংডমে এখনও হচ্ছে, সেটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে শহরে। আমি গ্রামের কথা বলছি না। যারা কনসিভ করলেন, নিজেরা সারা দিন কাজ করলেন, বাড়ির কাজ করলেন, বাইরের কাজ করলেন, তাদের কি হয়, একটা মাসেলের একটা ভালো টোন থাকে, তাদের অল্প বয়সে বাচ্চা হচ্ছে, অর্থাৎ যত আমাদের যেখান দিয়ে বেবি জন্ম নেয়, পেলভিসের যে অংশটা, এটা তো একটা হাড়ের একটা সিলিন্ডারের মতন, তো যত বয়স হয় সেই হাড়গুলো টুকরো টুকরো হাড় দিয়ে জয়েন করে একটা পেলভিস হয়। সেই যে কার্টিলেজগুলো বা জয়েন্টগুলো, সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্যালসিফাইড হয়ে গিয়ে শক্ত হয়ে যায়। এবার বাচ্চা যখন নামবার চেষ্টা করে তার মধ্যে দিয়ে, তখন সেই একটা যে ওটার যে স্পেস দেবে ওকে, বাচ্চাটা নামবে, সেই জিনিসটা হয়ে ওঠে না। দ্বিতীয় যেটা হয়, আমি যদি ভালো এক্সারসাইজ করে আমার মাসেল টোন ভালো হবে, আমি যদি বলি পুশ করো, একটা ঠেলো, বাচ্চাটাকে নামাতে হলে ঠেলতে হচ্ছে, সেটা তো আমাদের শহরের মেয়েরা করতেই পারেন না, খানিক বাদেই টায়ার্ড হয়ে যান, হাঁপিয়ে যান। তৃতীয় যেটা আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট হয়, সেটা হচ্ছে যেহেতু শহরের মেয়েরা না অনেকটাই দেখবে শারীরিক পরিশ্রম কম করে, এবং বাড়ির সকলে তাকে নিউট্রিশন দিতে ব্যস্ত,
এটা খাওয়াচ্ছে, ওটা খাওয়াচ্ছে, সেটা করছে। ওয়েট গেইন টু দ্য রেঞ্জ অফ 15 কেজি আমরা রোজই দেখি। তো বাচ্চার আমাদের যে স্ট্যান্ডার্ড আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, সেখানে আমরা বলি 2.5 কেজি হচ্ছে অ্যাভারেজ ওয়েট, যেটা আমরা বলবো মিনিমাম হওয়া উচিত। কিন্তু 3 কেজি, 3.5 কেজি, এমনকি 4.25 কেজি আরামসে হয়ে যায়। বাচ্চা বড় হলে তার মাথাটা তো একটা বনি স্ট্রাকচার, আর মায়েরও একটা বনি পেলভিসের মধ্যে দিয়ে নামবে, এইটার একটা ডিসপ্যারিটি হয়। সুতরাং শহরে যে মহিলাদের তুমি দেখছো আশেপাশে, তোমার বান্ধবীরা, তো তারা না তো ঠিকমতো কাজকর্ম করে, মাসেল টোন নেই, তাদের বয়স হয়ে গেছে, বিয়েই করছে 35-এ, সব জয়েন্টগুলো ক্যালসিফাইড, সেগুলো যে নড়বে, বাচ্চাটা ঢুকবে, সেটা পারে না, বাচ্চার সাইজ বড়। তাছাড়া এখন তো তোমার বিয়েও হচ্ছে অনেক দেরি করে, ধরো 35-এ বিয়ে করলো, তারপরে 2-3 বছর 4 বছর বাদে বেবি নিতে যাবে, বয়সটা অনেকটা এগিয়ে গেছে, শরীরে অনেক চেঞ্জেস আসে। যেমন ধরো এই যে পেলভিস যেখান দিয়ে বেবিটা বেরোবে, পাস করবে রাদার, সেইটা তো একটা বনি, একটা গোল একটা রিংয়ের মতো স্ট্রাকচার, যেটা ছোট ছোট কার্টিলেজ দিয়ে জয়েন করা আছে। বয়সের সঙ্গে সঙ্গে এগুলো ক্যালসিফাইড হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো বেবিটা যখন নামবার চেষ্টা করে, এটা যে একটু গিভওয়ে করবে, একটা জায়গা বাড়বে, নামবে, সেই জিনিসটা হয় না। আর এক্ষেত্রে আমি দেখেছি যে প্রেগনেন্সির সময় বলে যে ওকে কোনো কাজ করতে দেওয়া যাবে না, তুমি সারাদিন রেস্ট করো। তো সারাদিন রেস্ট করা নাকি এক্সারসাইজ করা, একটু হাঁটাচলা করা? দেখো, একদম প্রথম থেকে বারবারই আমি বলে যাচ্ছি, প্রেগনেন্সি আসা এবং ডেলিভারি হওয়াটা একটা নর্মাল জিনিস, নেচার এটাকে করায়। হ্যাঁ, সুতরাং ন্যাচারাল থাকা যতটা সম্ভব সেটাই ভালো। সব যেমন যা করছিলে সব করবে, কি করতে হবে না ডাক্তার নিশ্চয়ই বলে দেবেন। ধরো কারোর একটা প্রেশার হয়েছে, তাই তুমি নুন খাবে না, সেটা আমরা বলে দেবো, তোমায় চিন্তা করতে হবে না। কিন্তু এখন বিশেষ করে এই আমাদের নানা রকমের গুগল, তার ফলে নানান রকম ইনফরমেশন, এইটা খেও না, পেঁপে খেও না, আনারস খেও না, অমুক খেও না, তমুক খেও না করতে থাকে। কাজ করাটা তো ভীষণ ভালো, আমরা বারবার বলি। এবারে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, যে বললাম দুটো ভাগ করে দিতে পারো। একটা ক্ষেত্রে সে বাড়িতে মহা যত্নে আছে, না তো কোনো কাজ করতে হচ্ছে, এবং সময় সময় এই ফলের রস এলো, এটা এলো, এলো, মানে যা পড়েছে যে বইতে, এইগুলো খাওয়া ভালো, সব তার শাশুড়ি সাপ্লাই করে যাচ্ছেন। খেতে খেতে তার অবস্থা অত্যন্ত খারাপ, মাঝে মাঝে এসে বলে একটু বলে দিন যে এটা চলবে না আমার, এরকম একটা ব্যাপার। আর দ্বিতীয় অংশ যারা, তারা হয়তো চাকরি করেন বা কাজ করেন, আজকাল ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, এবং তার ফলে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, সেই সকাল 9টা থেকে রাত 12টা অবধি চলছে, একই জায়গায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছেন, কোনো এক্সারসাইজ নেই। এবং একটা যদি অ্যাডাল্ট মানুষ কাজ না করে, তার পায়ের মাসেল, পেটের মাসেল, হাতের সবই তো আমাদের, তার টোনটা চলে যাচ্ছে, মাসেলের মাসও কমে যায়, টোনও চলে যায়। এবার যখন লেবারের সময় আমরা বলি পুশ করো, ঠেলো, করতে পারে না। তৃতীয় যেটা হয়, যে এই বারবার মানে খাচ্ছেন এবং বিশ্রাম নিচ্ছেন, বেবির সাইজ অনেক বড় হয়ে যায়। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা 2.5 কেজি অ্যাভারেজ ওয়েট ধরি, যেটা হতেই হবে। একজন মনীষী বলেছিলেন 1000 কেজির বাচ্চা হয়। হ্যাঁ, এইসব কন্ট্রোভার্সিয়াল কথা না, মনীষীর কথা। হ্যাঁ, মানে মনীষী জানি, কিন্তু কথা হচ্ছে হাতির বাচ্চার ওজনও তো 1000 কেজি হয় না। তো যেটা মানে এই বড় হয়ে যাওয়ার ফলে বাচ্চাটা 3 কেজি তো হবেই, 3.25 কেজি, 3.5 কেজি, 4 কেজি। একটা আমাদের মায়ের যে পেলভিস, আমাদের এখানে একটা অ্যাভারেজ হাইট ধরো 5 ফুট 4 ইঞ্চি 3 ইঞ্চি এরকম, তার পেলভিসের যে গার্ড আছে, যে জায়গা আছে, ওখান দিয়ে বাচ্চাটাকে নামতে হবে। তো সেইটা একটা বড় বাচ্চা হলে সে আটকে যাচ্ছে ওখানটায় গিয়ে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে বডিতে অনেক রকম রোগের প্রাদুর্ভাব দেখা যায়, যেমন প্রেশার বাড়ে, এমনি আগের থেকেও বেড়ে থাকে, বা প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন হয়। ডায়াবেটিস আজকাল ভীষণ কমন, অর্থাৎ আগের থেকেই হয়তো সুগার লেভেল বেশি, আমরা ওষুধ দিয়ে কমিয়ে রেখেছি, পরে প্রেগনেন্সিতে আরও বেড়ে গেল, এমনকি ইনসুলিন অবধি দিতে হচ্ছে, বা বাচ্চা খুব ছোট হয়ে আগে হয়ে যাচ্ছে, বা বাচ্চা খুব বড় হয়ে যাচ্ছে, এইসব এত রকম কমপ্লিকেশনস হয়। বা প্লাসেন্টা ফুল, যেটার মাধ্যমে ব্লাড পায় বাচ্চা, সেটা অনেক নিচে অবস্থিত, যেটা আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলি। এইসব, এবং ইউট্রাসের মধ্যে টিউমার, ওভারির মধ্যে সিস্ট, এইগুলো তো মানে অগন্তি।
তো এইসব কারণে এখন যেগুলো শহরের দিকে, মানে শহরে এগুলো ডায়াগনোজড হয়ে থাকে, এবং সে যখন ডাক্তারের কাছে আসে তখন ডাক্তার কি বলবেন বলো, যে তোমার এবং বাচ্চার সেফ ডেলিভারির জন্য আমাদের বাচ্চাটাকে ঠিক টাইম মতন সিজার করে একটা ভালো সেন্টারে, যেখানে বাচ্চা কেয়ার পাবে, তুমি কেয়ার পাবে, দরকার হলে আমি ব্লাড আনতে পারবো, দিতে পারবো, এরকম জায়গায় ডেলিভারি করাটা ভালো। আর তুমি যেটা বলছো যে নর্মাল বাড়িতে কখন হবে কী হবে কেউ জানে না, আর অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি যেটা, সেটা রেগুলার আমরা চেক করতে থাকি লাস্ট 3 সপ্তাহে। কখনো যদি মনে হয় যে হ্যাঁ বাচ্চার মাথা নিচের দিকে নেমে এসেছে এবং ইউট্রাসটা বেশ একটা ডেলিভারি পজিশনে আসছে, তখন আমরা ভর্তি করে পেন ওঠার ওষুধ দিয়ে, এই যে এটা অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারি, আমরা অ্যাসিস্ট করে বাচ্চাটা নেমে চলে এলো, আমরা তাকে বার করলাম। অনেক সময় হয়তো প্যাসেজটা কাটতে হয়, আমরা বলি এপিসিওটমি দেওয়া, সেটাকে স্টিচ করলাম। তো এটা তো নর্মাল হলো না, এটা অ্যাসিস্ট করলাম কিন্তু নিজ দিয়ে বার করলাম। তো এটা একটা অংশ হয়। এবং তুমি যেটা খুব রাইটলি বললে, শহরে কলকাতাটা মেট্রো সিটি, বেশিরভাগই কাজকর্ম মেয়েরা করে এবং এই সব সমস্যায় ভোগে, এবং এখানে ডেফিনেটলি সিজারের রেটটা অনেক বেশি। ম্যাম আরেকটা জিনিস খুব সহজ একটু বলে দিন, যে কনসিভ করার বেস্ট বয়স কোনটা, মানে এজ ব্র্যাকেটটা। এটা তুমি খুব ভালো প্রশ্ন করলে, এই কারণে যে যারা শুনছেন তাদের জানা দরকার। 24 থেকে 28-এর মধ্যে, এই আজকে 2024 সালে দাঁড়িয়ে আমি এটা বলছি। তো ম্যাম যেটা সিম্পলিফাই করে বললেন যে 24 থেকে 28-এর মধ্যে ডেলিভারির হচ্ছে বেস্ট টাইম, কিন্তু ম্যাম এখন তো যে কোনো মহিলা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েই তবে বিয়ে করেন, যেটা খুবই দরকার। তো একটা মহিলাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে অ্যাটলিস্ট 30 বছর লেগে যায়, আমাদের যা সময়, আমাদের যা এখানে চাকরি বাকরির অবস্থা। সব জিনিসের একটা মূল্য দিতে হয়। আমি স্বাধীনতা পাবো অথচ আমি স্বেচ্ছাচার করবো, যেমন চলে না, তেমনি একটা মহিলারও আমি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স পাবো অথচ আমি একটা খুব সুন্দরভাবে প্রেগনেন্সি এসে গেল, নর্মাল ডেলিভারি হয়ে গেল, সেটাও হয় না, কমপ্লিকেশনস হয়। সেগুলোকে ওই জন্যই তো এতবার করে ডাক্তারের কাছে আসতে বলা হয়, দেখা হয়। এখন জিনিসটা এইটাই হচ্ছে, 24 থেকে 28 শুধু যে মহিলার পক্ষে ভালো তা নয়, বাচ্চার পক্ষেও ভালো। কারণ আমাদের যত বয়স বাড়তে থাকে, ওভারিতে তো এগ স্টোর থাকে এবং ছেলেদের স্পার্ম স্টোর থাকে টেস্টিসে। এই যে এনভায়রনমেন্টে আমরা ঘুরে বেড়াচ্ছি, সবসময় নানান রকম রেডিয়েশন আসছে, নানা রকম এই যে খাদ্য আমরা খাচ্ছি, পেস্টিসাইড, ইনসেকটিসাইডগুলো আমাদের বডিতে ঢুকছে, নানান রকম ওষুধ খাচ্ছি আমরা, নানান রকম স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে। এই সবগুলোর জন্য এই মানে যে এগ আর স্পার্ম, এরা কি করে, এরা ক্রোমোজোম দুটোকে দেয়, যার মধ্যে মিলিয়নস অফ জিন আছে। এই জিনগুলোই তো ঠিক করবে যে বাচ্চাটা কতদিন বাঁচবে, তার কী কী অসুখ হবে, তাই দেখতে কেমন হবে, তার বুদ্ধি কেমন হবে। তো মা অর্ধেক জিন দিচ্ছে 23টা ক্রোমোজোমের মাধ্যমে, বাবা অর্ধেক জিন দিচ্ছে 23টা ক্রোমোজোমের মাধ্যমে। এই জিনগুলো কিন্তু কেমিক্যাল এবং এগুলো কন্টিনিউয়াস এদের মিউটেশন হতে থাকে, এবং এই নানান রকম ফ্যাক্টরস যেগুলো আমি বললাম, এনভায়রনমেন্ট এবং পেস্টিসাইড ইত্যাদি, এগুলো কিন্তু মিউটেশন আনতে থাকে। যার জন্য এখন তুমি দেখবে যে তুমি যদি আজ থেকে 20-25 বছর আগেও যা দেখো আর এখন যা দেখো, প্রোফাইল একদম চেঞ্জ হয়ে যায়। হাইট থেকে শুরু করে, বডি ওয়েট থেকে শুরু করে, প্রেশার কত বয়সে শুরু হবে, আমরা আগে জানতাম প্রেশার বুড়োদের হয়, এখন দেখি প্রেশার 35-এই শুরু হয়ে যায়। হার্ট অ্যাটাক দেখছো তো কত আগে হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের সব ক্রোমোজোমাল চেঞ্জেসের জন্য, ক্রোমোজোমের মধ্যে জিনের চেঞ্জের জন্য। 24 থেকে 28 এই জন্য বলা হয় যে রোজই তো চেঞ্জ হচ্ছে। আমি যদি 24 থেকে 28-এর মধ্যে আমার ভালো জিনগুলো দিয়ে দিই আমার সন্তানকে, তাহলে অফস্প্রিং পরে সে ভালো জিন নিয়ে তার জীবনটা চালাবে। আমি 35-40 গিয়েও জিনগুলো দিতে পারি, কিন্তু তাতে তখন অনেক চেঞ্জ অলরেডি এসে গেছে। তো এই সন্তানটা যখন বড় হবে, এ কিন্তু অনেকগুলো সম্ভাবনা, এগুলো সবই সম্ভাবনা, অসুখের সে নিয়ে গেল, সঙ্গে সঙ্গে ডায়াবেটিসের জিন, তোমার ক্যান্সার, হার্ট অ্যাট্যাক ইত্যাদি সব। তাই জন্য আমার সন্তানকে আমি তো সবসময় ভালো জিনিস দিতে চাইবো, তাই 24 থেকে 28টা হচ্ছে সেইখানে। এখন এই নিয়ে এখন প্রচুর আমরা আলোচনা করছি, জানি না কোনো পলিসি আসবে কি না, যাতে করে মহিলাদের ওই সময়টুকু দেওয়া হয়, অ্যাটলিস্ট একটা বা দুটো সন্তানের জন্ম দিয়ে তাদের একটু বড় করে দিয়ে আবার তোমরা কাজে ঢুকো। এই ব্যাপারটা সকলেই চায়,
হবে কিনা জানি এবং ওই ভীতিটা মহিলাদের ক্ষেত্রে থেকেই যায় যে বাবারা তো কাজ করতে পারবে, অফিসে যেতে পারবে, কিন্তু আমাকে তো কতদিন আর অফিস ছুটি দেবে। এবার এটা তো এই জেনারেশনের প্রবলেম, কারণ তাদের আমরাই শিখিয়েছি তোমাদের পড়াশোনা শিখে ছেলেদের সমান সমান হতে হবে, তোমার রোজগার করো, চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও, which is right, সেটা একদম রাইট। কিন্তু ওই যে বললাম সব কিছু মূল্য দিতে হয়, ওইটা করতে গিয়ে কিন্তু আবার এই মূল্যটা দিতে হচ্ছে। ম্যাম এখন তো লোকে কনসিভ করার পরেই ওষুধের দোকান থেকে প্রেগনেন্সি কিট নিয়ে আসে, এই এইচসিজি, হ্যাঁ, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, এটাকে টেস্ট করার জন্য। এটা কতটা মানে বিশ্বাসযোগ্য এই কিটটা? এখন কথা হচ্ছে যে প্রেগনেন্সি যেই আসে, মানে দুটো ফার্টিলাইজ করে, সেটার পরে দিন 7 বাদে এটা ইউট্রাসের মধ্যে এসে ইমপ্লান্ট করে ওয়াল, এবং প্লাসেন্টা তৈরি শুরু হয়। এবং তখনই যদি তুমি ইউরিন টেস্ট করো, তার মধ্যে এই বিটা এইচসিজিটা পাবে। কথা বুঝেছো? তাই জন্য অনেকে ভাবে যে আমার ডেট ওভার হলো, আমি 2 উইকস ওয়েট করি তারপরে করবো, ওইটা নয়। তুমি যে ডেটে পিরিয়ড মিস করছো সেই ডেটেই যদি তুমি দেখো, এবং এটা অত্যন্ত সেন্সিটিভ, 99.5% সেন্সিটিভ। এবং এই যে কিটটা, এই কিটটা একটা টেস্টের দাগ থাকে, একটা কন্ট্রোলের দাগ থাকে। কন্ট্রোলে যদি দাগ না আসে তাহলে এই কিটটা খারাপ, ইনভ্যালিড, আমি ওটাই আর টেস্ট দেখবো না। সেই জন্য যেই তোমার দেখলে কন্ট্রোলে একটা দাগ এসে গেল এবং টেস্টেতেও তোমার সেম দাগ আসবে, অনেক সময় একটা হালকা দাগ আসে, যেটা কিছু কিছু হরমোনাল মানে বডিতে থাকলে প্রবলেমস হয়, যেমন পলিসিস্টিক ওভারিতে খুব হালকা একটা দাগ আসতে পারে, কিন্তু ওটাকে ধরলে হবে না। তোমার দুটো দাগ সমান থিকনেস এবং সমান গাঢ় হতে হবে, একটা ম্যাজেন্টা কালারের আসে, তো সেরকম হলে তখন তুমি বুঝবে প্রেগনেন্সি এসছে। এইবারে অনেকে আবার ওয়েট করেন, 2 উইকস হলো তারপরে করব। তুমি বলবে যে করলে কি অসুবিধা আছে বলো একটু। কি অসুবিধা আছে? হ্যাঁ, আমাকে বলতে দাও তাহলে। বলুন ম্যাম, বলুন। তো অসুবিধে আছে এটাই যে আজকালকার দিনে না তুমি খুব শুনবে একটোপিক প্রেগনেন্সি বা টিউবাল প্রেগনেন্সি, আগেও হতো। আমরা যখন যদি একটু এক্সপ্লেন করেন সহজ। ওটাই বলছি, আমরা যখন ডাক্তারিতে পড়তাম, বা মানে পড়তাম না, হাউস স্টাফ বা পোস্ট গ্র্যাজুয়েশন করছি, ইউট্রাসের দুদিকে দুটো সরু 10 সেন্টিমিটার লম্বা চুলের মতন টিউব থাকে, ফ্যালোপিয়ান টিউব বলি, যার মধ্যে প্রেগনেন্সি আসে। তার মধ্যেই তোমার এগ এবং স্পার্ম মিট করে প্রেগনেন্সি আসে। 72 ঘন্টা ওখানে সেটা সেল ডিভিশন হয়ে হয়ে একটা বড় গোল্লা মতন তৈরি করে, তারপরে সেটা ইউট্রাসে এসে প্রেগনেন্সিটা লাগে। অনেক সময় এরকম হয় যে টিউবটার যে গার্থ, এমনিই তো চুলের মতো সরু, কোনো কারণে ধরো এটা অ্যাপেন্ডিসাইটিস ইনফেকশন হয়েছিল বা কিছু হয়েছিল, তো ওই টিউবটা আরও সরু হয়ে গেছে ভিতরটা। তো এই যে এগ, এটা তো ভীষণ ছোট, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এমনি মাইক্রোস্কোপেও দেখা যায় না, স্পার্মও ভীষণ ছোট। তো সেই দুটো ঢুকে গেল। এবার ফার্টিলাইজ করার পরে ওখানে বসে বসে 72 ঘন্টা ও 1 থেকে 2, 2 থেকে 4 করতে করতে প্রায় 108 অবধি হয়ে গেছে। এবার ও চেষ্টা করছে আমি এসে ইউট্রাসে ঢুকবো, এটা সরু আটকে গেল, ঢুকলো না, ও তো টিউবের মধ্যে থেকে গেল। এটাকে আমরা বলি টিউবাল প্রেগনেন্সি বা একটোপিক প্রেগনেন্সি। একটোপিক মানে ইউট্রাসের বাইরে, সেটা আরও অন্যান্য জায়গায় হয়, বাট মেজরিটি টিউবে হয়। এবারে এই যে টিউবে প্রেগনেন্সি এলো, এই টিউবে প্রেগনেন্সিটা তো বড় হতে পারবে না, জায়গা নেই তো। সুতরাং ও কী করবে, তুমি যদি ওকে অ্যালাউ করো, বেশ কিছুটা বড় হওয়ার পরে ওটা ফেটে যাবে, এবং তখন মানে ভীষণ সিভিয়ার পেটের মধ্যে ব্লিডিং হয়। আমরা আগে যখন দেখতাম একটোপিক প্রেগনেন্সির একটা গুড পার্সেন্টেজ 10% মারাই যেত, মানে তখন জানা ছিল না কনসেপ্টটা। সেই ধরো প্রত্যন্ত একটা গ্রাম থেকে ব্যথা হচ্ছে পেটে, তখন তো ইউরিন টেস্টও অত করতো না, সোনোগ্রাফি ছিলই না। সো পিরিয়ড মিস করেছে, পেটে ব্যথা হচ্ছে, একজনের কাছে গেল, একটু পেন কিলার দিল, বাড়ি গেল, এই করতে করতে যখন সে অজ্ঞান হয়ে পড়লো, তখন তাকে নিয়ে মানে আসা হলো, এবং দেখা গেল পেট ভর্তি ব্লাড, কেউ বাঁচলো কেউ বাঁচলো না, অপারেশন করতে হতো, এবং অন্তত 6 বোতল 7 বোতল 8 বোতল ব্লাড দিতে হতো। এইটাই এই আলট্রাসোনোগ্রাফির কল্যাণে কি হয়েছে, খুব আর্লি ডায়াগনোসিস করা যায়। এবং এই যে বিটা এইচসিজি যেটা তুমি বললে, সেটা যেমন ইউরিনে টেস্ট করে, সেটা ব্লাডেও টেস্ট করে, আরও সূক্ষ্মভাবে ধরা যায়। তো এই দুটোর মাধ্যমে আমরা টিউবের মধ্যে প্রেগনেন্সি আটকে রইল না ইউট্রাসে এলো ওটা বুঝতে পারি। তো বুঝতে পারলে আমরা এখন ওষুধ আছে দিয়ে ওটা ডিজলভ করিয়ে দিতে পারি, ওটা অপারেট করতে হয় না।
সেই জন্য কেউ যদি বলে, মানে অনেকে এসে বলে আমি আসিনি কারণ আমার মা বললেন, শাশুড়ি বললেন, এত তাড়াতাড়ি কী আছে, এই তো সবে এসছে। তো এই একটোপিকটা আমরা অ্যাভয়েড করতে পারি যদি তোমার যেই পিরিয়ডের ডেট মিস হলে ইউরিন টেস্ট করলে পজিটিভ দেখলে আমাদের কাছে এলে তখন আমরা সোনোগ্রাফি এবং বিটা এইচসিজি ব্লাডে মেজার করে একটোপিক আমরা যদি দেখতে পারি সোনোগ্রাফিতে ইউট্রাসের মধ্যে আছে কোনো সমস্যা নেই, কিন্তু যদি দেখতে না পাই তাহলে কিন্তু আমরা ওটাকে রেগুলার ফলো করে ওটার ব্যবস্থা নিই। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা হচ্ছে যে এই যে সোনোগ্রাফি আমরা করি এই সময় কিন্তু এই প্রথম সোনোগ্রাফিতে অনেক কিছু ধরা পড়ে, তার কোনো টিউমার আছে কিনা ইউট্রাসে, কারণ যখন বড় হয়ে যায় ইউট্রাস তখন টিউমারগুলোর অতটা দেখা যায় না, তার কোনো ওভারিতে সিস্ট আছে কিনা, এমনকি জন্মগত কিছু ত্রুটি থাকে তো ইউট্রাসে, যে ইউট্রাসটা 2টো অংশে ভাগ হয়ে আছে, একটা অংশ গ্রো করেছে, একটা ছোট, এরকম নানা রকম জিনিস এই প্রথম সোনোগ্রাফিতে আমরা দেখতে পাই। সেই জন্য প্রেগনেন্সি যখন আমরা চেষ্টা করছি বা আমরা ইউরিন টেস্ট করে পজিটিভ পেয়েছি, খুব চট করে এসে ডাক্তার মানে গাইনোকোলজিস্টকে দেখানো উচিত। ম্যাম এখানেই আপনি যখন ইউএসজির কথা তুললেনই তখন এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, অনেকে বলে যে প্রেগনেন্সি পুরো ডিউরিং প্রেগনেন্সি অনেকবার আমাকে ইউএসজি করতে হলো, তো এটা কেন করতে হলো? একবারই তো দেখলো যে হ্যাঁ বাচ্চা এসছে, আর নয় লাস্টে দেখলো যে হ্যাঁ বাচ্চা হাসছে, তো এটাতেই তো হয়ে যেত। তো এই আপনি যে বললেন যে ডেভেলপমেন্টাল অ্যানামালিজ মানে হার্টে কিছু আছে কিনা বা যদি কোনো এমনি যদি ডেভেলপমেন্টাল অ্যানামালিজ থাকে সেগুলো আগে থেকে ডিটেক্ট করা যায়, এটা সম্বন্ধে একটু দর্শকদের বলুন। তুমি যদি আলট্রাসোনোগ্রাফি বলো, এটা যে আমাদের বিশেষ করে গাইনোকোলজিস্টদের তাছাড়াও সমস্ত ডাক্তারি মানে বিভাগে যে কি সাংঘাতিক রকমের আমাদের উপকার করেছে সেটা পেশেন্টদের তো বটেই, আমাদেরও বটে, মানে এটা বলে বোঝানো যাবে না। আলট্রাসোনোগ্রাফি দিয়ে এখন সব কিছু মানে অনেক কিছু আমরা ডায়াগনোস করি, অথচ এটার কোনো সাইড এফেক্ট নেই। যেমন যখন এক্সরে এসেছিল, এক্সরে দিয়ে এমনকি বেবির পজিশন দেখা হতো, সব করা হতো, পরে দেখা গেল যে এক্সরে একটা রেডিয়েশন এফেক্ট আছে বলে ওটা উঠে গেল, কিন্তু আলট্রাসোনোগ্রাফি সেটা কোনো নেই। এখানে সাউন্ড ওয়েভ দিয়ে আমরা দেখি যা দেখতে চাই, যা প্রেগনেন্সির ক্ষেত্রেও দেখতে চাই, এবং কিছু কিছু জিনিস আমরা এখন রেগুলার দেখি। অর্থাৎ কি দেখি, যেমন প্রথম তো ওটা ইউট্রাসের মধ্যে এসছে দেখে নিলাম, তখনও কিন্তু বেবি দেখা যাবে না অত আর্লি, তখন ইউট্রাসে এসছে দেখে আমরা শান্তি মতন যাও তুমি এখন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাও, তোমার কিছু অসুবিধা হচ্ছে কি না, বমি হচ্ছে কি না ইত্যাদি ইত্যাদি। ব্লাড টেস্ট করা গেল এবং দেখা গেল প্রথম ব্লাড টেস্টেই তার সুগার বেশি, তো আমি যদি ওটা 3 সপ্তাহ বা 4 সপ্তাহ বাদে দেখতাম, অতদিন কিন্তু ব্লাডটা বেবিটা ওই হাই সুগারে বড় হতো, যেটাতে বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি হার্টে ব্রেনে খুব বেশি হয়। তো সেটা আমরা অ্যাভয়েড করতে পারছি। থাইরয়েড যেটা ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ হেল্প করে, অনেক সময় আমরা এই ফার্স্ট যখন এলো দেখলাম তার থাইরয়েডের প্রয়োজন আছে শরীরে, TSH হাই, তো আমরা তখনই তাকে সেটা দিতে পারি। আরেকটা জিনিস এখানে বলি, থ্যালাসেমিয়া কেরিয়ার। আমরা এখন বারবার বলি যে বিয়ের সময় বা যখনই সুযোগ পাবে একটা থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা তুমি দেখে নাও। এই ভারতবর্ষে আমাদের ইস্টার্ন রিজিয়নে থ্যালাসেমিয়া কেরিয়ার স্টেট খুব বেশি। কেরিয়ার হলে কি হচ্ছে, যার কেরিয়ার আমার হয়তো অল্প একটু অ্যানিমিয়া থাকবে আর কিছু নয়, কিন্তু আমি যখন একটা সন্তানের জন্ম দিতে যে যাবে, স্বামীরও যদি কেরিয়ার হয়, দুটো মিলে বাচ্চার 25% চান্স হয়ে যায় যে তার থ্যালাসেমিয়া হলো। তো সেটা তো আমরা কেউই চাইবো না, যেখানে সপ্তাহে প্রতি 2 সপ্তাহে ব্লাড দিতে হচ্ছে, প্রচণ্ড দামি ওষুধ দিতে হচ্ছে, জীবনটা অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, কেন করব? একটা সিম্পল ব্লাড টেস্ট এটা হয়ে যায়। তো অনেকেই ওই বিয়ের সময় ওটা করেন না, তো এই প্রথমটাতেই আমরা ওই টেস্টটা করি। যদি নেগেটিভ আছে ঠিক আছে, যদি পজিটিভ হয় সঙ্গে সঙ্গে হাজব্যান্ডেরটাও টেস্ট করি, এবং যদি হাজব্যান্ডেরও পজিটিভ আসে তখন আমরা জেনেটিক কাউন্সেলিং করে একটু পরে, তক্ষুনি নয়, ধরো 14 সপ্তাহ হয়ে গেল, আমরা জল নিয়ে, যে জলে বাচ্চা সেল ফ্লোট করে, অ্যামনিওসেন্টেসিস আমরা বলি, করে বাচ্চাটি শুধু কেরিয়ার হয়েছে না বাচ্চাটা থ্যালাসেমিক হতে পারে তার জিন টেস্ট করি। তো এটা একটা প্রথম গেল, ফার্স্ট টেস্ট হয়ে গেল, তখন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বাদে আসতে বললাম। এই ইউট্রাসের মধ্যে যে স্যাক, যে থলি জল, তার মধ্যে বাচ্চাটা এসছে কিনা দেখলাম। 50% চান্স কিন্তু বাচ্চাটা আসবে না, এটা বললে সবাই ভয় পাবে,
কিন্তু আমি তৎসত্ত্বেও বলবো নেচারে যেমন একটা আম গাছে যত মুকুল আসে সব তো আম হয় না, পড়ে যায়, সেরকম কিন্তু জন্তু জানোয়ার বলো বা মানুষের ক্ষেত্রেও যত প্রেগনেন্সি আসে তার 50-60% কিন্তু গ্রো করে না স্টার্টিং ফ্রম ডে 1, অর্থাৎ ফার্টিলাইজ করেছে বড় হতে চলে গেল, তারপরে আরেকটু এইগুলো যদি তুমি আমি সব নিই মানে অলমোস্ট 60% শেষ অবধি গিয়ে। তো আমি খুব মনে আনন্দ পেয়ে আছি যে আমার প্রেগনেন্সি এসছে, ডাক্তার ইউরিন টেস্ট করেছি, খুব ভালো। তারপর হঠাৎ একদিন ব্লিডিং শুরু হলো, কান্নাকাটি, দেখা গেল যে না, প্রেগনেন্সিটা নেই। তখন সবাই করেই মহিলার মেয়েটির পিছনে পড়লো, তোকে এতবার বারণ করলাম তুই সিটি সেন্টার 1-এ গিয়ে ওই প্রচণ্ড আওয়াজ হচ্ছে ওই সিনেমাটা দেখিস না, তুই দেখতে গেলি, দেখ বাচ্চাটা বেরিয়ে গেল। গ্রামের দিকে বলে তোকে বললাম সন্ধে হয়ে গেছে, তুই বাইরে বেরোবি না, বন্ধুর বাড়ি যাবি না, তোকে চুল খুলে রাখতে বারণ করেছিলাম সূর্য ডোবার পর, ওই বাঁশবাগানটার পাশ দিয়ে, বাঁশবাগানের পাশ দিয়ে গেছিস, তারপরে তুই আনারস খেলি কেন, এইসব ধরনের জিনিস বলা হয়, যেটা একেবারেই মানে যাকে বলছো সে প্রেগনেন্সি লুজ করে তার মানসিক অবস্থাটা বোঝো, সে ভাবছে আমার জন্যই হলো। সেই জন্য এখনও আমাদের কাছে যদি কেউ আসে যার একটা মিসক্যারেজ হয়েছে, মেয়েটি সব সময় আগেই নিজের কথা বলে যে কেন হলো ম্যাডাম, আমি তো হ্যাঁ আমি টিচার, স্কুলে পড়াতে যেতাম। মাগো স্কুলে পড়াতে গেলে কিছু হয় না, না আমার ক্লাসগুলো না 2 তলায় দিত জানেন, আমি বলেছিলাম, তাতেও কিছু হয় না, কারণ 50-60% এমনিই চলে যাবে। তখন কেন চলে যায়? 90% ক্ষেত্রেই যেগুলো বেরিয়ে যায় ওর 90%ই হচ্ছে ক্রোমোজোমাল প্রবলেম থাকে বাচ্চার, বা জেনেটিক প্রবলেম থাকে। ক্রোমোজোম 13, 18, 21 এগুলোতে যদি গন্ডগোল থাকে, ডাউন সিনড্রোম হয়, সেগুলো ভীষণ বেরিয়ে যায়। যত বেরিয়ে যায় তুমি যদি সবগুলো টেস্ট করতে থাকো দেখবে এর মধ্যে মেজরিটি ডাউন সিনড্রোম বেবি আছে। তারপরে আরও অনেক ক্রোমোজোমাল প্রবলেম থাকে, জেনেটিক প্রবলেম থাকে, ব্রেন তৈরি হয়নি, হার্টের মধ্যে তৈরি হয়নি, এগুলো সমস্ত কিন্তু আর্লি অ্যাবর্শনস বা মিসক্যারেজ হয়। আমরা বলি ব্লেসিং অফ গড, অ্যাবনর্মাল বেবি হলো না। সেকেন্ডটাতে আমরা দেখলাম তাহলে এমব্রায়ো অর্থাৎ বেবিটা এসছে কি না এবং তার হার্টবিট এসছে কি না। এমব্রায়ো আসলেই হবে না, অনেক সময় এমব্রায়ো আসে কিন্তু হার্টবিট আসে না, একে আমরা বলি ব্লাইটেড ওভাম। এটাও ওই মেজরিটি ক্রোমোজোমাল বা জেনেটিক অ্যাবনর্মালিটি, নেচার চাইছে যে না একে জন্ম না দেওয়াই ভালো। তো এগুলো আমরা সব আর্লি স্ক্যানগুলোতে বুঝতে পারি। এগুলো পেরিয়ে যখন হার্টবিট এসে গেছে এবং হার্টবিট প্রায় 160-170 লেভেলে হবে, অনেক সময় আসে কিন্তু খুব মাইল্ড, 100-120 এগুলো থাকবে না। তো আগের থেকে যদি মা জানতে পারেন যে আমার একটা এরকম প্রবলেমস বাচ্চার হচ্ছে, মেন্টালি অনেক ভালো থাকে। হঠাৎ করে চললো সবাই বলছে তোর বেবি আসবে, সে নতুন জামা কাপড় কিনে ফেললো, হট করে একদিন দেখা গেল হচ্ছে না, এটা একটা মানসিক কষ্ট অনেক বেশি হয়। তারপরে আমরা 12 সপ্তাহে দেখি, 12 সপ্তাহে ওই যে বললাম ডাউন সিনড্রোম 13, 18, 21 ক্রোমোজোমের সমস্যায় কিছু কিছু চেঞ্জেস বডিতে দেখা যায়। সেগুলো কি খুব মজা, বাচ্চাটা তো খুব ছোট তখন, সেই অবস্থায় সোনোলজিস্ট দেখেন যে তার এই ঘাড়ের চামড়া কতটা থিক, এই থিকনেস যদি বেশি হয়, নিউক্যাল থিকনেস আমরা বলি, তাহলে বাচ্চার ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির চান্স বেশি। এর সঙ্গে সঙ্গে নাকের হাড়, এই সময় নাকের হাড়টা তৈরি হয়ে যায় দেখার কথা, যদি না তৈরি হয় তাহলে কিন্তু এটাও একটা সাইন। বাচ্চার হার্টে ফুটোর চান্স থাকতে পারে, ব্রেনে কিছু সিস্ট থাকতে পারে, এগুলো সমস্ত দেখার পরে আমরা আগে করতাম কি ওই মায়ের ব্লাড টেস্ট করতাম, কিছু কিছু কেমিক্যালস মার্কার আছে যেগুলো ডাউনস হলে বেড়ে যায়। তো আমাদের এইভাবে ডাউনসের ডায়াগনোসিস হতো। এখন আমরা অনেক বেশি এগিয়ে গেছি, এখন আমরা জেনেটিক টেস্ট করি, অর্থাৎ মায়ের ব্লাড থেকে আমরা ব্লাডের স্যাম্পল পাঠাই, যেখান থেকে বাচ্চার সেলগুলোকে আলাদা করে নেয় ল্যাবরেটরিতে। এমনি ল্যাবে হবে না, এগুলো স্পেশাল জেনেটিক ল্যাবে হয়, এবং তখন ওই বাচ্চার সেলে ক্রোমোজোম অ্যানালিসিস করা যায়। 13, 18, 21 নম্বর ক্রোমোজোম দেখা হলো, ওটা যদি ঠিক থাকে তাহলে আমরা নিশ্চিন্ত, না হলে একটা কিছু করতে হয়। এইটা 13, 18, 21 করার সময় আজকাল তো আলোচনা হলো 35-এর পর, যখন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির চান্স খুব বেশি, অনেকে বলে আমার বাকি ক্রোমোজোমগুলো যদি দেখা যেত, মানে আমাদের 46টা ক্রোমোজোমের আমরা সবই দেখে দিই, সেটারও আমাদের এখন এসে গেছে, এটাকে আমরা NIPT বা NIPS বলি। তো এটা আমার 12 সপ্তাহে হয়ে যায়, তারপরে আরও চললো, এগোলো।
করার পরে কিছু কিছু মা আছেন যাদের ইউট্রাসের মুখটা প্রেগনেন্সি যত বাড়তে থাকে, বাচ্চা বড় হয়ে তলার দিকে ঠেলছে, লুজ হয়ে যায়, আমরা বলি সার্ভাইকাল ইনকম্পিটেন্স। এটা হলে অনেক আগে ব্লিডিং শুরু হয় বা বাচ্চা বেরিয়ে যায়, এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে আমরা 16 সপ্তাহে আবার সার্ভিক্সের মানে ইউট্রাসের মুখের লেন্থটা দেখি, থিকনেস দেখি, লাগলে স্টিচ দিতে হয়। এরপরে আমরা আবার দেখি 19 সপ্তাহ থেকে 20 সপ্তাহের মধ্যে, এটাকে আমরা বলি অ্যানোমালি স্ক্যান। এবং তুমি যদি বলো আমি একটা স্ক্যান তো আপনাকে করতে দেবো প্রেগনেন্সিতে, কোনটা করবেন, তাহলে আমি বলবো 19 সপ্তাহে। এইখানেই আমরা ডিটেল পুরো দেখতে পাই বাচ্চার হার্ট, লাংস, কিডনি, সমস্ত কিছু, আঙুল, বুঝতে পেরেছো, মুখটা, চোখ, নাক, সমস্ত কিছু একটা ডিটেল স্ক্যান আমরা করতে পারি। ম্যাম এই সময় কি জেনেটিক স্ক্রিনিং করা যায়? হ্যাঁ, হয়তো তিনি 12 সপ্তাহে আসেননি, তো ওই 12 সপ্তাহে স্ক্যানটা তো আর 12 সপ্তাহের হবে না, 19 সপ্তাহে হলো বা কিছু, সেই সময় আবার এনআইপিএইচ মায়ের ব্লাড থেকে আমরা টেস্টটা করে নিলাম। এটা এখন একটা সুবিধে হয়েছে। কিছু কিছু মায়ের হয়তো আগে অ্যাবনর্মাল বেবির হিস্ট্রি আছে, বা আগে বারবার তার মিসক্যারেজ হয়ে যাচ্ছে হিস্ট্রি আছে, বা তার বয়স 35 পেরিয়ে গেছে হিস্ট্রি আছে, বা তার ফ্যামিলি হিস্ট্রি আছে যে অ্যাবনর্মাল বেবির। সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যাডভান্সড অ্যানোমালি স্ক্যান করি 24 সপ্তাহে গিয়ে। সেখানে আরও বেশি গ্রোন হয়ে যায়, স্ট্রাকচারগুলো পরিষ্কার বোঝা যায়। এছাড়া রুটিনলি আজকাল বাচ্চার হার্টটা আমরা দেখি, কারণ হার্টের অ্যানোম্যালি হচ্ছে সবথেকে কমন অ্যানোম্যালি বাচ্চাদের মধ্যে, মানে সদ্যজাত শিশুতে আমরা যা পাই। তাই 24 থেকে 25 সপ্তাহে বাচ্চার হার্টটা মোটামুটি ফুল গ্রোন, মানে যা যা দেখবার হয়ে যায়। স্পেশাল আমাদের ডাক্তার জানে, সনোলজিস্ট আছেন যারা বাচ্চার হার্টই দেখেন, সেটা সব জায়গায় হয় না, কিন্তু আমরা আমাদের সেন্টারে দেখি ওই 24 থেকে 25 সপ্তাহে। সেই সময় বাচ্চার যদি কোনো হার্টে প্রবলেম পাওয়া যায় তখন আমাদের একটা মেডিকেল বোর্ডের মতো করা হয়, যেখানে বাচ্চার পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আসেন, সোনোলজিস্ট থাকেন, আমরা থাকি। এটা পরের দিকে এখন তো অনেক সার্জারি করে ঠিক করে দেওয়া যায়, তো সেটা হলে মা বাবাকে বলা হয় যে তোমার সার্জারি করতে হবে, এত বয়সে এত খরচা। আর কিছু বললো না, এটা সার্জারি করে কিছু হবে না, এই বাচ্চার হার্ট এরমই থাকবে, তখন হয়তো একটা বাচ্চাটাকে বার করে দেওয়ার একটা আলোচনা হয়। তো এইভাবে কিন্তু এই 24 সপ্তাহ অবধি আমরা ফলো করে করে গিয়ে আমরা মোটামুটি একটা বাচ্চার অ্যানাটমি এবং ক্রোমোজোম সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাই। ফাংশন কি হবে সেটা বোঝা যাবে না যতদিন না বাচ্চার সেই বয়স, যেমন বাচ্চা হাঁটবে কি না, বাচ্চা কথা বলবে কি না, অঙ্কে 100 পাবে না 130 পাবে, সেটা কিন্তু সেই সময় বোঝা যাবে, আগে বোঝা যাবে না। এরপরে সোনোগ্রাফি আমরা আবার গিয়ে 32 সপ্তাহে করি, যে সময়ে বাচ্চার গ্রোথটা দেখি। সব বাচ্চা তো সমান গ্রো করবে না। 32 সপ্তাহে আমরা একটা ওজন আছে 1800 গ্রাম মতো একটা ওজন হবে, দেখলাম বাচ্চা 1200 গ্রাম হয়ে রয়েছে, তাহলে এই বাচ্চার চান্স পেটের মধ্যে থেকে হয়তো পেটের মধ্যেই নষ্ট হয়ে গেল, মারা গেল। ওর কিছু ওষুধ দিলে হয়তো বাচ্চাটা গ্রো করতে শুরু করলো, ওর বাচ্চাটাকে আগে বার করে নিলেও বাইরে ভালো হয়ে বড় হয়ে গেল। তো এটাকে আমরা গ্রোথ স্ক্যান বলি। এই গ্রোথ স্ক্যান আমরা 32 সপ্তাহে করি, আর কোনো প্রবলেম না থাকলে আবার ডেলিভারির আগে 37 সপ্তাহ নাগাদ গিয়ে আরেকবার করি। সেই জন্য অনেকের মনে হতে পারে যে বারবার কেন করছে, কিন্তু এইগুলি হচ্ছে কারণ। আগে এত বাচ্চা হতো, টেকনোলজি ছিল না, তার মধ্যে আমরা দেখেছি যে ঠাকুমার মানে আমাদের 5 কাকা 4 পিসি, তার মধ্যে 3টে মিসক্যারেজ, এবং উইমেনরা তো সেই সময় নিউট্রিশন বা এগুলো নিয়েও এত অ্যাওয়্যার ছিল না, এখন তবুও অনেক অ্যাওয়্যার। তো তখন তারা কিভাবে সার্ভাইভ করতেন, মানে এত রিস্কের মধ্যে? এত রিস্ক কিছু নয়। যে প্রথম একটা কথাই বারবার বলছি, প্রেগনেন্সি একটা ন্যাচারাল ফেনোমেনন। তো তুমি জিজ্ঞেস করবে বাড়ির লোকদের, আগেকার মহিলারা, এখন তো রেগুলার আমরা আয়রন ট্যাবলেট দিই, ক্যালসিয়াম ট্যাবলেট দিই, তো তখন আবার তো কনসেপ্টই ছিল না, কিন্তু পাইকা বলে একটা কথা ছিল, অর্থাৎ মহিলারা দেখা যেত প্রেগনেন্সিতে অনেকে ওই চক চিবিয়ে খেত, বা এই যে ভাঁড় হয় না, মাটির ভাঁড়, ওটাকে ভেঙে খেত, চিবাতো, এগুলোতে খুব হাই ক্যালসিয়াম থাকে, ওর বডি ওকে বলতো যে তোমায় ক্যালসিয়াম খেতে হবে। তো কেউ যদি ওরকম পাইকা হয়, ওরা বুঝতে পারতো যে এর ক্যালসিয়াম, তখন তো আর ক্যালসিয়াম কথাটা ছিল না যে ওর দরকার আছে। দ্বিতীয় যেটা হতো, পান খাওয়ার তখন একটা অভ্যেস ছিল চুন দিয়ে,
দেখো ক্যালসিয়াম ওর মাধ্যমে চলে যেত, এখন কজন পান খায়। দ্বিতীয় ছিল প্রেগনেন্সি হলে কিছু কিছু ফল তখন মাস্ট ছিল, ডুমুরের ঝোল খাওয়ানো মাস্ট ছিল, এখন ডুমুরের অবস্থা তো ডুমুরের ফুলের মতন, বাজারে দেখতেই পাওয়া যায় না, দেখতে পাবে না, সেই জন্য আয়রনটা দিতে হচ্ছে, আয়রন ক্যাপসুলটা। আর আমাদের দেশে না অ্যানিমিয়া, আমি ইন্ডিয়ান সিনারিওতে বলছি, অ্যানিমিয়া একটা বিশাল প্রবলেম, নট অনলি ডিউ টু নিউট্রিশনাল ফ্যাক্টর, কিছু কিছু আমাদের ক্রোমোজোমাল, মানে যে বললাম বিটা থ্যালাসেমিয়া ট্রেট, থ্যালাসেমিয়া ট্রেট, এরকম নানান রকমের আমাদের হিমোগ্লোবিনের প্রবলেম দেখা যায় আমাদের এই ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি। এই মজা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, আমাদের এই দিকটা ইন্ডিয়াতে, এখানে কিন্তু প্রচুর জিনের মিক্সচার হয়েছে। নর্থ ওয়েস্ট থেকে এসেছে আমাদের এরিয়ান্সরা, কিছু কিছু এরিয়ান ফিচার্স রয়েছে, দ্রাভিডিয়ানস ফ্রম সাউথ, ঠিক আছে, ওদিকে মঙ্গোলয়েড খানিকটা রয়েছে, সব মেলার ফলে এখানে একটা প্রেডিকশন তুমি করতেই পারবে না যে এই অসুখটা এখানে বেশি, এই ট্রেডটা এখানে বেশি। তুমি একটা পাঞ্জাবে গেলে বুঝতে পারবে, ওখানে মেনলি এরিয়ান, তুমি কেরালায় গেলে একটা দ্রাভিডিয়ান, এখানে আমাদের সব মিক্সড। তার ফলে এত রকমের হিমোগ্লোবিনের প্রবলেম থাকে, এত রকমের ভ্যারিড অসুখ থাকে, বোঝা যায় না। অ্যানিমিয়া ভীষণ কমন আমাদের কান্ট্রিতে। একটা মা প্রেগনেন্সির পর ডেলিভারির সময় প্রায় লিটারখানেক ব্লাড লুজ করে, 600 মিলিলিটার থেকে 1 লিটার ব্লাড। তো অলরেডি যদি তার ব্লাড কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে, সে তো শকে চলে যায়, ওইভাবেই মারা যায়। ওই ব্লিডিং হচ্ছে দেখে গ্রাম থেকে আনতে আনতেই সে মারা গেল। কিন্তু তার যদি হিমোগ্লোবিনটা বড় ভালো থাকতো, সে ব্লিড করছে কিন্তু আনতে আনতে সে মরলো না, এসে পৌঁছানোর পরে তাকে একটা ড্রিপ ফিপ চালিয়ে ব্লাড দিল, যা করবার করলো, বেঁচে গেল। সেই জন্যে গভর্নমেন্ট থেকে বা আমাদের এখন সব সময় একটা আয়রন আমরা দিই। এটাই আগে বাড়িতে মোচা, থোড়, ডুমুর, বিভিন্ন রকম, এমনকি ওই যে গেঁড়ি গুগলি বলে যেটা পুকুরে পাওয়া যায়, একদম গরিবের প্রোটিন এবং গরিবের আয়রন, এইগুলো দিয়ে তাদের করা হতো। এবং আগেকার দিনে এটা অ্যাকসেপ্টেড ছিল যে আমার 10টা বাচ্চা হবে, 3টে মিসক্যারেজ হবে, 4টে হওয়ার পরে বসন্তে মারা যাবে, কলেরায় মারা যাবে, সান্নিপাতিকে মারা যাবে, আলটিমেটলি আমার ওই 4-5টা বাচ্চা নিয়ে আমি চলবো, অ্যাকসেপ্টেড। এখন তুমি সেটা কি অ্যাকসেপ্ট করবে? একটা বাচ্চা সামলাতে সবাই পাগল হয়ে যাবে। তখনকার দিনে একটা স্কুলে একটা বাচ্চা গেল, কিরে কি সাবজেক্টে ফেল করেছিস, ও বলে এই অঙ্ক আর ইংরেজি, কেউ কিছু মনে করতো না। এখন তুমি অ্যালাউ করবে? এভরিবডি ইজ রানিং আফটার পারফেকশন। আমার একদম, আমি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে নিয়েছি, আমাদের দেখানো হচ্ছে ভিজুয়ালি, সিনেমায় বলো, এই ইউটিউবে বলো বা গুগলে বলো যে এটা হওয়া উচিত। আমি তো উচিতের দিকে দৌড়চ্ছি, যে আমার একটাই সন্তান হবে, একদম পিকচার পারফেক্ট। তো তার জন্য যা যা করার আমরা করে চলেছি। আমরা 10টা হবে, একটা ভালো হবে, তার মধ্যে ওই দিকে আমাদের চলবে না। এই যে ডাউনসের ব্যাপারটা এখন এত আমরা দেখি, আগে কি হতো? আগে তো সোনোগ্রাফিও ছিল না, এই কনসেপ্টেই ছিল না। তো এটা বলতে গিয়ে আমার খুব মানে পুরনো কথা মনে পড়ছে এবং মনটা খুব একটা কি বলবো দুঃখ ভারাক্রান্ত হচ্ছে। আমি যখন ছোটো ছিলাম, আমি গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলে পড়তাম। আমাদের ক্লাসে তখন তো বুঝতাম না, একটি মেয়ে ছিল, অলকাত নাম ছিল মেয়েটির, সেটাও মনে আছে, কারণ ছোটোবেলায় বন্ধু তো একদম নার্সারি ক্লাসের। তো ওর এখন বুঝি যে মানে এখন দেখলে তো তাকে দেখেই আমি ডাউন্স বলতে পারতাম, কিন্তু তখন তো ডাউন্স জিনিসটা জানাই ছিল না। তো তার মুখ দিয়ে একটু লাল পড়তো, হাঁটা চলাগুলো কেমন একটা একা ব্যাকা হতো, পড়াশোনা মোটেই পারতো না। হ্যাঁ, তো ওই 1 বছর 1.5 বছরই পড়েছিল আমাদের সঙ্গে। তখন তো স্পেশাল স্কুল ছিল না, ডায়াগনোসিস তো হয়নি, বাচ্চাটার ব্রেন অ্যাবনর্মালিটি আছে, এটাই তো তখন দেখে দেওয়া হতো, দিয়ে স্কুল থেকে ছাড়িয়ে দিত। তো ছোটোবেলায় তো তখন একটা সেকশনে কতজন হতো, বেশি তো না, 20-25 জন, তার মধ্যে একজন চলে গেছে, তখন ভীষণ মনে দাগ কাটতো। পরে ওটা বুঝলাম যে ওর ডাউন সিনড্রোম ছিল। আমাদের পাড়ায় একটি বাচ্চা ছিল, তুমি আজকে আমাকে বসিয়ে দিয়েছো এই হুইল চেয়ারে, এ তো হাত পা ভাঙলে বসে, কিন্তু ছোটোবেলায় ওই বাচ্চা সব সময় এই হুইল চেয়ারে করে ঘুরতো। এবং তুমি ছোটোবেলায় দেখবে আমাদের সময় খুব বিব ইউজ হতো, বিব, ঠিক আছে, জিভ দিয়ে লাল পড়তো। এখন বাচ্চাদের বিব ইউজ করতে দেখো,
ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখি দুধ খুব দুধ করে কম, খুব কম। ভীষণ কম, মানে বিপ তখন একটা মাস্ট ছিল, বাচ্চাদের লাল পড়ছে এই জিনিসটা কিন্তু এখন দেখবেই না। তখন কিন্তু অনেক বাচ্চার থাইরয়েডের ডেফিসিয়েন্সির জন্য জিভটা একটু বড় হতো এবং লাল পড়তো, ব্রেন ডেভেলপমেন্টে প্রবলেম হতো। ডাউনস তো ছিলই, সেরিব্রাল পলসও বিভিন্ন ধরনের ছিল, এবং আমরা ওই তখন অনেক বাচ্চা দেখতাম যারা পোশাক দেখলেই বোঝা যেত ইল ফিটিং পোশাক হতো তার, ওইরকম তাকে সবাই ওই তো ব্রেনটা ঠিক ডেভেলপ করেনি। তো এরা ছিল আমাদের সঙ্গেই, আমাদের এতে চলতো। এখন আমাদের এই সোশিও কালচারাল চেঞ্জে আমরা যারা দুটো হাত পা নিয়ে ব্রেন নিয়ে তারাই লড়াই করে উঠতে পারছি না, এই মানুষগুলো কি করে তারা এত রকমের ক্রোমোজোমাল প্রবলেম নিয়ে তারা চালাবে? সেই জন্যই এখন বলতে পারো কম্প্যাশনেট গ্রাউন্ডে আগের থেকে সেটাকে ডায়াগনোজ করে যেন ওই মানুষটা, ওই প্রাণটাও যেন কষ্ট না পায়, তার পরিবারটা তো শেষ হয়ে যায়, তাদের কাজকর্ম ছেড়ে ওই বাচ্চাটাকে মানুষ করা বিকাম সো ডিফিকাল্ট। তো এইখান থেকে একটা স্বস্তির খবর হচ্ছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ফিটাল মেডিসিন আমরা যেটা বলি এখন, রেগুলার এই সনোগ্রাফিক চেক আপ, যদি সমস্যা হলো এই সমস্যা কি নিয়ে বাচ্চা বাঁচতে পারবে কি পারবে না, একটা বোর্ড করে ডিসিশন করা, তার ব্যবস্থা করা। এবং যেটা আমরা আলোচনা করছিলাম ভীষণভাবে, যে যদি কোনো সায়েন্সের হেল্প নিতে হয় তাহলে কিন্তু আমার অনাগত সন্তানের জন্য এই হেল্পটাই হচ্ছে সব থেকে বড় হেল্প আমি করতে পারি। এখানে কোনো কার্পণ্য চলবে না, এখানে কার্পণ্য না করে এটা, এবং যেটা হচ্ছে একটু ভালো জায়গায়। কারণ আমরা অনেক সময় দেখি কোথাও একটা একটু ভিতরের দিকে কে করেছে রিপোর্ট জানি না, বলে দিয়েছে না কিছু নেই, অথচ বাচ্চা জন্মালো ডাউনস নিয়ে। তখন মা বাবার মনের অবস্থা চিন্তা করো, সে জেনে এসছে কিন্তু আমার বাচ্চা নর্মাল ক্রোমোজোমালি। সুতরাং এটা করতে হলে তোমাকে কিন্তু একটা ভালো সেন্টারে, যেখানে যে সনোলজিস্ট করছেন তিনি রিয়েলি ট্রেন্ড সনোলজিস্ট, এবং মেশিনটাও ওই সূক্ষ্ম জিনিসগুলো, এটা নাকের হাড়, ঘাড়ের চামড়ার থিকনেস বুঝতে পারবে, এইরকম জায়গাতে করা উচিত। আর ম্যাম একটা কথা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, এই যে পেঁপে, আনারস, অনেকের পিরিয়ডস মিস গেলেই সঙ্গে সঙ্গে এক গাদা পেঁপে খাওয়া শুরু করে, যে রাতে এর মাধ্যমে ব্যাপারটা ক্লিন হয়ে যায়। এটা খুব মজা, আমরা ছোটোবেলায় দেখতাম বাজার থেকে রোববার পাঁঠার মাংস আসতো, আর একটু পেঁপে থেঁতো করে মাংসে মাখিয়ে 1 ঘন্টা রাখা থাকতো, তাতে নাকি মাংসটা একটু নরম হয়ে যায় এবং ইজিলি। এই কনসেপ্ট থেকে ওই পেঁপে যদি খাই তাহলে আমার পেটের মধ্যে যে মাংসটা তৈরি হচ্ছে সেটা ডিজলভ হয়ে বেরিয়ে যাবে। এগুলো একেবারেই মানে আনসাইন্টিফিক, এবং কি বলবো, আজকালকার দিনে এটা নিয়ে আলোচনা করার মানেই হয় না। অনেকেই এসে আমাদের বলে, বা এখনও গুগলে বিভিন্ন এতে রয়েছে যে আনারস দিয়ে আগেকার দিনে পেট থেকে কৃমি বার করা হতো। আনারসের একটা কেমিক্যাল আছে যেটা কৃমিগুলোকে ইন্টেস্টিনাল কন্ট্রাকশন করায়, পেট কামড়ায় এবং কৃমি বেরিয়ে। আমি ঠাকুমাকে পানের বোটা ঢোকাতে দেখেছি। হ্যাঁ, নারকেল তেল। ওই কনসেপ্টের উপরে নির্ভর করে করেছে যে আমি যদি আনারস খাই তাহলে পেটটা কন্ট্রাক্ট করে আমার বেবিটা বেরিয়ে যাবে, তাহলে আমি বেবি চাইলে ওটা খাবো না, আর যদি না চাই তুমি যেটা বললে আনারসের দোকানের সামনে লাইন। মানে মাথায় যে সব উল্টোপাল্টা থটসগুলো আসছে সেগুলোকে বের করার জন্য পেঁপে আর আনারস দুটোকে একসাথে মিশিয়ে খেতে পারেন, এগুলো বেরিয়ে যাবে। একদম, আপনারা খান অবশ্যই, এটা খুবই হেলদি দুটো জিনিস। আর একটা ব্যাপারে মানুষের ধারণা নেই, অনেকে অনেক কথা বলেন এবং তারা কনফিউজ থাকেন, যেহেতু একটা স্টারভেশন পিরিয়ডও তো যারা মানে সেক্সুয়ালি একটা কাপলের জন্য, তো তারা বুঝতে পারে না যে সেক্স ডিউরিং প্রেগনেন্সি, এইটা নিয়ে প্রচুর মিথস রয়েছে, প্রচুর ডিসকাশন রয়েছে। এইটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন। তুমি এই প্রশ্নটা করে খুব ভালো করলে, এই কারণে যে আমাদের কাছে যারা আসেন কাপলসরা জিজ্ঞেসও করেন, জিজ্ঞেস না করলেও আমি বলে দিই, সেক্স ডিউরিং প্রেগনেন্সিতে কোনো সমস্যা নেই, এক্সেপ্টিং 2। একটা হচ্ছে যে হাজব্যান্ডের স্পার্মে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে, সুতরাং স্পার্মটা যেন ভিতরে না যায়, সেই জন্য আমরা এই সময় একটা বেরিয়ার কন্ট্রাসেপশন ইউজ করতে বলি। প্রেগনেন্সিতে তো আর বাচ্চা আসবে না, তো কেন লোকে ইউজ করবে, আমরা একটা কন্ডোম ইউজ করতে বলি, যাতে করে স্পার্মটা বা কোনো ফ্লুইড ভিতরে না যায়। এটা 1 নম্বর, এটা না গেলে কোনো সমস্যা নেই। দ্বিতীয় যেটা একটা হচ্ছে, সেটা হচ্ছে যখন শেষের দিকের প্রেগনেন্সিতে পজিশন, হ্যাঁ, যাতে করে একটা, দেখো চাপ পড়লে কিছুই হয় না, এই কারণে যে বাচ্চাটা একটা জলের থলির মধ্যে থাকে,
কেন জলের থলির মধ্যে থাকে, তুমি একটা বেলুনে যদি এদিক থেকে একটা পাঞ্চ করো, তুমি দেখবে ওদিকে একটু উঠে গেল, থেমে গেল, কিন্তু কিচ্ছু হয় না সেইটার মধ্যে। অনেকভাবে বাচ্চার মাথায় লেগে যেতে পারে। যাবে না, এই কারণেই যে জলে ফ্লোট করছে, জলই তো ওই প্রেশারটাকে অ্যাবজর্ব করে অন্যদিকে ট্রান্সমিট করে দেয়। সেজন্য কিছু এমনকি ট্রেন থেকে যদি পড়েও যায় মা এবং অন্য কিছু ইনজুরি না হয়, ওইটার জন্য কিন্তু বাচ্চার কিচ্ছু ক্ষতি হবে না। আচ্ছা, হ্যাঁ, সুতরাং ওটা নিয়ে দুশ্চিন্তা করার নেই। কিন্তু তোমার ধরো একটা সাস্টেন প্রেশার থাকলে, এবং যেটা বলছিলাম, অনেকে মায়ের সার্ভিক্সটা মানে ইউট্রাসের মুখটা একটু লুজ হয়, খোলা গোছের হয়, তো সেটা হলে ওই যে জলের থলিটা আমরা এমনিওটিক মেমব্রেন বলি, ওটা যদি কোনো কারণে ওখান দিয়ে বেরিয়ে আসতে যায় তাহলে আর্লি লেবার হয়ে যেতে পারে। সেই জন্য পজিশন চেঞ্জ করা দরকার, যাতে করে পেটে কোনো চাপ না পড়ে। আর যখন আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন, মানে যখন আপনি চেক আপের জন্য যাবেন, অবশ্যই আপনি এটা নিয়ে কনসাল্ট করে নিন যে আমরা কিভাবে কি করতে পারি। ম্যাম একভাবে বললেন, উনি ভার্বালি বললেন, তিনি আর অনেকটা প্র্যাকটিক্যালিও আপনাকে বুঝিয়ে বলতে পারবেন যখন আপনি প্রাইভেট চেক আপের জন্য যাবেন। তো ম্যাম, এবার আসি বন্ধ্যাত্ব, যেটা একটা বড় প্রবলেম আমাদের এখানে, যে অনেকে কনসিভ করতে পারেই না এবং সেক্ষেত্রে বলে দেওয়া হয় যে আপনি পারছেন না, এবং মূলত মহিলাদের দোষ হয়। কিন্তু যদি কোনো মহিলা সত্যি কনসিভ করতে না পারেন, তো সেক্ষেত্রে তার অল্টারনেটিভ কি কি ব্যবস্থা রয়েছে? তুমি তো আমার থেকে বেশি জানো এটা নিয়ে। আমি কি করি ম্যাম? বিভিন্ন ইন্টারভিউ নিতে অলরেডি করেছি আমরা। তো এই ডক্টর অমিত জয়সওয়ালের একটা দেখলাম আইভিএফ এর উপর ডিটেল ডিসকাশন করো, আমার থেকে ভালোই জানো, কিন্তু তাও আবার বলছি কারণ দর্শকটা আলাদা হতে পারে। সেটা হচ্ছে যে আমরা ডিসকাশন করলাম, মা আর বাবা, মা দেবেন একটা এগ, বাবা দেবেন একটা স্পার্ম, দুটো মিলে বাচ্চা আসবে, এটা হচ্ছে বেসিক। সুতরাং এগ ভালো থাকতে হবে, স্পার্ম ভালো থাকতে হবে। আর ওই যে বললাম টিউবের মধ্যে প্রেগনেন্সিটা আসে, তখন টিউবটা খোলা থাকতে হবে। তারপরে বাচ্চাটা এসে ইউট্রাসে বড় হবে, সুতরাং ইউট্রাসটা ভালো থাকতে হবে। এই চারটে বেসিক। এর সঙ্গে আরও হরমোন, নানান রকম হরমোনের খেলা আছে, কিছু ইনফেকশনস আছে ইত্যাদি, ওটা পরের কথা। তো এই যে এগ, যেটা তুমি বলছিলে বয়স, আমরা বললাম 24 থেকে 28, কেন না? এগের সংখ্যা প্রতি মাসে কমছে। আমরা যখন মায়ের পেটের মধ্যে 5 মাস 20 উইকস, মা কিন্তু আমাকে যত এগ আমার সারা জীবন থাকবে, দুটো ওভারিতে দিয়ে দিলেন, ছেলে হলে স্পার্ম দিয়ে দিলেন, ব্যাস মায়ের দায়িত্ব শেষ। এইবারে জন্মানোর পর থেকে যতদিন না আমাদের বডিতে, যখন জন্মাচ্ছি ধরো ওভারিতে, এক একটা ওভারিতে 300,000 মানে 30 লাখ করে প্রায় এগ রয়েছে। এবারে যখন বডিতে হরমোনের খেলা শুরু হলো 10-12 বছর বয়সে, প্রতি মাসে 30 থেকে 40টা এগ বড় হওয়ার চেষ্টা করছে। আমাদের ওই শীতকালে যে স্কুলে দৌড়ানো হয় না, মানে রেস হয়, কি হয়, 30 জন দৌড়তে শুরু করে, একজন ফার্স্ট হয়, বাকিরা এলেবেলে। এখানেও তাই, 30 থেকে 40 জন শুরু করলো এগোতে, একজন সে ম্যাচিওর হয়ে বেরিয়ে এলো ওভারি থেকে, যাকে আমরা ওভিউলেশন বলি, এবং এটাই যদি স্পার্মের সঙ্গে মেলে ফার্টিলাইজ করে তবেই বাচ্চা আসে। বাকি 29টা কি 39টাই কিন্তু মরে যাচ্ছে, ওভারির মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমি 300,000 এগ নিয়ে শুরু করেছিলাম, সেটা প্রতি মাসে কমছে, যখন থেকে এই 12 বছর বয়স থেকে মেনার্কি হলো, পিরিয়ডস হলো, এবং কমছে তো ধীরে ধীরে কমছে। তাই জন্য আমরা ওই 24 থেকে 28 বছরে বলছি এই সময় এগও ভালো আছে, তাদের মিউটেশনও অত কিছু হয়নি, মায়েরও শরীর স্বাস্থ্য ভালো, বিয়ার করতে পারবে, নর্মালের চান্স বেশি, ওই জন্যই 24 থেকে 28 বলি আমরা। এই বয়সটা পেরিয়ে যাচ্ছে যখন, এগত ক্রমাগত কমে যাচ্ছে। 28-এর পর থেকে আমরা দেখি যে প্রেগনেন্সি রেটটা খুব ড্রাস্টিক্যালি কমতে থাকে, তুমি চাইলেও আসতে চাইছে না। অর্থাৎ একটা লিমিটেড এগ দিয়ে ভগবান পাঠায়। হ্যাঁ, পাঠাচ্ছেন। লিমিটেড এগ তো নতুন তৈরি হচ্ছে না। 30-এর পর বেশ কমে যায়, 35-এর পর খুবই কম, 40-এর পর আসতে চায় না। তা এটা তো আর ঢং করে ঘন্টা বাজলো কমলো তা নয়, ও ধীরে ধীরে কমছে। সেই জন্য যখন মেয়েটি গিয়ে বিয়ে করছে 30-এর পরে, ট্রাই করছে 35-এর পরে, তখন এগের সংখ্যা বেশ কমে গেছে। এবং 12 মাসে 12টি এগ বেরোনোর কথা, 24 থেকে 28-এ যেটা হয়, সেটা 12 মাসে 12টি না বেরিয়ে হয়তো 5 বার বেরোচ্ছে, 7 বার বেরোচ্ছে না। এবং কোন 5 বার বেরোচ্ছে তুমি জানো না। আর একটা মজার কথা, এগ বেরোনোর পরে মাত্র 12 ঘন্টা একটা টাইম আছে ওটা ফার্টিলাইজ হওয়ার, তারপরে কিন্তু ওটার ফার্টিলাইজ হয় না, ওই এগটা মরে যায়।
সুতরাং একটা মহিলা ওইটা এগ বেরিয়েছে কখন জানে না, কোন মাসে বেরিয়েছে জানে না, যে মাসে বেরোলো সে মাসে হয়তো সে ট্যুরে চলে গেল বা তার হাজব্যান্ড ট্যুরে চলে গেল, আর যে মাসে বেরোলো না ট্রাই করে বললো যা আমার প্রেগনেন্সি এলো না, করে আমাদের কাছে এলো। এটা মহিলার দিক থেকে একটা খুব মানে ন্যাচারাল সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। পুরুষের দিক থেকেও ঠিক তাই, স্পার্মের সংখ্যা কমছে, কোয়ালিটি কমছে, এবং যেটা স্পার্মের কাজ হচ্ছে কি, যখন মানে দৌড়ে সে রেসে গিয়ে সে পৌঁছবে টিউবে তবে ফার্টিলাইজ করবে। অনেক স্পার্ম দেখা যায় সে দৌড়ে সামনে যাচ্ছেই না, ওই লোকাল জায়গায় ঘুরফির করছে কি বাইরের দিকে বেরিয়ে চলে আসছে, তো সে সংখ্যায় থাকলেও ঠিকঠাক ফার্টিলাইজ করতে পারছে না। বা এ দুটোও ঠিক হলো, কোনো কারণে টিউবগুলো বন্ধ হয়ে গেছে, দুটো মিলতে পারলো না, বা মিললো পরে ইউট্রাসের মধ্যে এলে ইউট্রাসে একটা টিউমার হয়ে বসে আছে, বা এন্ডোমেট্রিওসিস এখন একটা বিরাট সমস্যা, এগ বেরোলো ঠিকই কিন্তু টিউবে ঢুকতে পারে না সেই ক্ষেত্রে এগটা। তো এইসব সমস্যা যত দিন যাচ্ছে এমনি বাড়ছে না, ন্যাচারালি বাড়ছে না, বয়সজনিত কারণে বাড়ছে, ডায়াগনোসিস বেশি হচ্ছে। আগে বাচ্চা না হলে কি হতো, আরেকটা বিয়ে দিয়ে দাও, হতো কি হতো হয় আরেকটা বিয়ে দিয়ে দাও, তার হয়তো এন্ডোমেট্রিওসিস নেই, বাচ্চা এসে হয়তো মহিলাটার কোনো প্রবলেমই নেই, মহিলারও নেই, হাজবেন্ডও দ্বিতীয়বার দেখলো, হাজবেন্ডও দেখাতেই যেত না, 30-40 বার বিয়ে করার পর কনসেপ্ট নেই, ছেলেদের চেকআপের কোনো কনসেপ্টই ছিল না। কনসেপ্ট ছিল না নয়, এখনো তুমি আমরা যখন বলি যে একটা যখন কাপল আসছে তাকে আমি যদি তার ওয়াইফের টেস্টগুলো দিয়ে আমি হাজবেন্ডের টেস্ট দেবো না কেন? ঠিক, কিন্তু হাজবেন্ড বলে আমারটা পরে হবে, এই কালকেই হয়েছে, তাহলে বলে আমারটা পরে হবে, ওটা করি আগে। অথচ হাজবেন্ডের টেস্টটা কিন্তু সব থেকে সস্তা, কিন্তু একটা ইগো প্রবলেম কাজ করে যে দোষটা মহিলারই। তো যাই হোক, এইগুলো সোশ্যাল প্রবলেম, ওটা নিয়ে আলোচনা করছি না। তো যেটা হচ্ছে যে আগেকার দিনেও এই প্রবলেম ভীষণ থাকতো, অনেকেরই 3-4টে করে স্ত্রী থাকতো। যদি ওয়াইফের প্রবলেম তো হয়তো 4 নম্বর গিয়ে কনসিভ করলো, হয়তো হাজব্যান্ডের প্রবলেম 3 জনের কেউই কনসিভ করলো না, তখন বাইরে থেকে বাচ্চা নেওয়া হলো। বা রামায়ণ মহাভারতের সময়ে ভাবো, সেখানেও ভীষণ প্রবলেম এইসব, এক্সট্রা বাচ্চা দিয়ে দিত দেখতাম, হ্যাঁ, যে 7টা হলো যে বলো একটা তুমি নিয়ে নাও, এরকমও দেখতাম। কেন তুমি তো মহাভারতে দেখো না কিভাবে এসে তোমার প্রায় আইভিএফ এর মতন 101টা বাচ্চা। পাণ্ডবের আর জন্ম কি বলবো, পাণ্ডু তো কি ছিল আপনি জানেন, অভিশপ্ত পাণ্ডুর জীবন। হ্যাঁ, এবং এইসবগুলো ছিল, যেটা আমাদের দেখায় এগুলো ছিল। এখন আমরা ডায়াগনোজ করতে পারছি এবং আমরা হেল্পও করতে পারছি। কিভাবে হেল্প করছি? যার স্পার্ম নেই, মানে কম আছে, তাকে ওষুধ দিয়ে স্পার্মটা ভালো করছি। দেখছি নড়ছে না, স্পার্মটা কালেক্ট করে তাতে নানা রকম ওষুধ পলা দিয়ে আমরা কালচার মিডিয়া দিয়ে সেটা যাতে ভালো করে নড়ে, তারপর মায়ের মানে মহিলার ইউট্রাসে দিয়ে দিচ্ছি, আইওআই যাকে বলি। দেখছি এগ ওনার বেরোচ্ছেই না, ওষুধ দিয়ে এগ বার করছি। বা এগ বেরোলো, এন্ডোমেট্রিওসিস হারিয়ে যাচ্ছে, টিউবের মধ্যে ঢুকছে না, আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া এগটা বাইরে বার করে নিচ্ছি এবং বাইরেই ফার্টিলাইজ করছি। বডির বাইরেকে আমরা বলি ইনভিট্রো, আর ফার্টিলাইজেশন এই আইভিএফ। তার মানে আমি এগটা ভিতরে হলে ফার্টিলাইজ করবে না, টিউব বন্ধতে হতে পারে, এন্ডোমেট্রিওসিসে হতে পারে, আমি বাইরে বার করে নিই, ফার্টিলাইজ করে ইউট্রাসে দিয়ে দিই। ইট ইজ ভেরি সিম্পল, কনসেপ্ট ইজ ভেরি সিম্পল। ন্যাচারালি অনেক রকম জিনিসপত্র লাগে, অনেক ওষুধ লাগে ইত্যাদি, কিন্তু অনেকে ভাবেন যে এভাবে করলে কি অ্যাবনর্মাল বেবি হবে, সেটা কিন্তু একেবারেই নয়। যেটা হচ্ছে সেটা সম্ভব, মানে স্বাভাবিক হচ্ছে। এবং অনেকে ভাবে এভাবে করলে আমার শুয়েই থাকতে হবে, আমার তো তাও কিন্তু নয়। প্রেগনেন্সি এসে গেছে, আবার শুয়ে থাকার কি গল্প? আমার তো আসছিল না, এগটা স্পার্মটা মিট করছিল না বলে ওটাকে আমি মিট করিয়ে এনে দিলাম, তাতে কি আর সমস্যা হবে? মানে ওটা হয়ে যাওয়ার পরেও তুমি আপনারা জেনেটিক স্ক্রিনিং করে ওই জিনিসগুলো তো নর্মাল প্রেগনেন্সি আমরা যা করি তাই করতে থাকি, আর কিছু নয়। হয়তো ওষুধপালা একটু বেশি খেতে হয়, এছাড়া আর কিছু নয়। সুতরাং এখন শুধু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট আছে, স্পার্মের সমস্যা হলে আইওআই করে ট্রিটমেন্ট আছে, এগ স্পার্ম দুটোর সমস্যাই হলে আইভিএফ করে ট্রিটমেন্ট আছে। এছাড়াও এখন ধরো কারোর স্পার্ম মোটেই নেই, কোনো কারণে নষ্টই হয়ে গেছে, বা এগ মোটেই নেই, আমাদের ডোনার আছেন। গভর্নমেন্ট থেকে এখন একদম খুব স্ট্রিক্ট রুলস আছে, একজন একবারই ডোনেট করতে পারবে, তার এজ কত হবে, তার বাচ্চা থাকতে হবে একটা, তার এই অসুখ চলবে না, আধার কার্ড দিয়ে আমাদের এটা পুরো আপলোড করতে হয়। এইসব করে যখন একজন ডোনারকে আমরা নিই, সে কাকে ডোনেট করছে জানে না, আর যে নিচ্ছে সেও জানে না কে ডোনেট করলো, কিন্তু তার এগ দিয়ে আমরা ফার্টিলাইজ করে
বেবি এনে দিলাম, এটা কিন্তু খুব কমন। একদম। আইভিএফ নিয়ে যারা আরো বিস্তারিত জানতে চান, আমরা অলরেডি একটা এপিসোড করেছি গাইনোকোলজিস্ট আইভিএফ এক্সপার্ট ডক্টর অমিত আটওয়ালের সাথে, যার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওখানে ডিটেইলড আপনি আইভিএফ নিয়ে জানতে পারবেন। আজকের জন্য এইটুকুই। এর পরের ভাগটা দেখার জন্য সামনের রোববার অবশ্যই দেখবেন ইনজেকশন পডকাস্ট। এক্স্যাক্টলি, নেক্সট রোববারও থাকবেন আমাদের সাথে ডক্টর রত্নাবলী চক্রবর্তী। আরো বিভিন্ন স্ত্রী রোগ নিয়ে আমরা ডিটেইলড আলোচনা করব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি সায়ন, আমি কুশল। ফিরবো পরের পর্বে ডক্টর রত্নাবলী চক্রবর্তীকে নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, যাতে আপনাদেরকে ডাক্তারবাবুদের কাছে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা।